বাসর ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি। আজ আমার স্বামী আমার সাথে খুব বড় অন্যায় করলেন। অন্তত আজকে রাতে এসব না করলেও পারতেন। কিছুক্ষণ আগে আমার স্বামী এসে সবকিছু তছনছ করে দিয়ে চলে গেছেন। আয়নায় নিজেকে দেখছি আর নিজের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলি স্মরণ করছি। আমি আরোহী চৌধুরী। হঠাৎই আমার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে নিয়ে কোনো প্রিপারেশনে ছিল না আমার, তাই প্রথমে বিয়ে করতে রাজি ছিলাম না আমি। অনেক সময় পরিবারের দিকে তাকিয়েও রাজি হতে হয়। আমিও আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। বাবা অনেকবার বলেছিলেন বরের ছবি দেখার জন্য, কিন্তু আমি দেখিনি, দেখতে চাইনি। ইভেন সে কি করে, তার নাম কি, সেটা পর্যন্ত জানতে চাইনি। ভেবেছিলাম বাসর ঘরে বসে সামনাসামনি কথা বলবো আর দেখবো, তখন না হয় জেনে নেব। দেখতে দেখতে বিয়েটাও হয়ে গেল আমার। আমি এখন পর্যন্ত জানি না কার সাথে বিয়ে হয়েছে, বর কি করে। বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে আছি আমি। এই বাসর নিয়ে কতই না স্বপ্ন দেখেছি। আজ আমারই বাসর ভাবতেই শরীরে শীতল শিহরণ বয়ে গেল। দরজার আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি। বিয়ের আগে দাদি বলেছিলেন বাসর ঘরে স্বামী আসার পর যেন তাকে সালাম করি, তাই আমিও ভদ্রমের মতো এগিয়ে গেলাম সালাম করার জন্য। যেমনি সালাম করব অমনি উনি সজোরে আমার গালে চড় মেরে বসলেন। হঠাৎ চড় দেওয়ার তাল সামলাতে না পেরে আমি গিয়ে ফ্লোরে ছিটকে পড়লাম। গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি আর ভাবছি কেন মারলেন উনি আমায়? আমি কি কোনো অন্যায় করেছি? কিন্তু কি অন্যায় করলাম যার জন্য উনি আমায় বাসরাতে চড় মারলেন? ভাবনার সাথে চোখের পানিও বিসর্জন দিচ্ছি। কখনো ভাবিনি বাসরাতে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করবে। উনি আবার আমার দিকে এগিয়ে আসলেন। এসেই এবার আমার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিলেন। তারপর আমার মাথা থেকে ওড়না নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারলেন। এবার আমি ওনার দিকে তাকালাম ভালো করে। খুব সুন্দর উনি, একেবারে আমার কল্পনার রাজপুত্রের মতো। লম্বা, জিম করা বডি, পাইক করা চুল কপালে এসে পড়েছে, অনেক ফর্সা, গোলাপি ঠোঁট, চিকন নাক, একেবারে পারফেক্ট লুক। কিন্তু আমার সাথে এমন করছেন কেন উনি, সেটাই বুঝতে পারছি না। আমার এসব ভাবনার মধ্যেই উনি আমার সব গয়না কখন টেনে খুলে ফেললেন আমি টেরই পেলাম না। শাড়িতে হাত দিতেই আমি ছিটকে দূরে সরে গেলাম। কিন্তু আমি যতই পিছাচ্ছি উনি ততই এগোচ্ছেন। একসময় টান দিয়ে খুলে ফেলেন শাড়িটা, তারপর উঠে পড়লেন বিছানা থেকে। অবাক করার বিষয় হলো উনি সবকিছু গুছিয়ে গুছিয়ে ওনার কাবার্ডে রাখছেন। সবকিছু মানে আমার গয়না আর শাড়ি, যা আমার শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছিল। গুছিয়ে রাখার পর উনি এবার আমার দিকে এগিয়ে এসে বললেন, এই মেয়ে শুনো, তোমায় আমি কোনোদিন নিজের স্ত্রী হিসেবে মানব না। আমার গার্লফ্রেন্ড আছে, যাকে আমি কথা দিয়েছিলাম তাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর এই জন্যই আমি শাড়ি আর গয়না নিয়ে নিয়েছি, কারণ এসবে শুধু তার অধিকার আছে। সে এখন দেশের বাহিরে আছে, তাই আমার বিয়ের সম্পর্কে কিছু জানে না। শুধুমাত্র মায়ের কসম রক্ষার্থে আমি তোমাকে বিয়ে করেছি, আর যতটুকু পাবে ততটুকু নিয়েই খুশি থাকবে। আমার কাছ থেকে তুমি সব পাবে, শুধু ভালোবাসা ছাড়া। না, আমি তোমায় এখন নিজের বউ হিসেবে মানছি, আর না পরে মানব। কথাটা বলে রুম থেকে চলে গেলেন উনি। খুব কষ্ট হচ্ছে আমার। বাসর ঘরে স্বামীর মুখে এসব কথা শুনবো কখনো কল্পনাও করিনি। মানুষ ঠিকই বলে বেশি স্বপ্ন দেখতে নেই। এসব ভাবতে ভাবতে কখন যে রাত 3টা বেজে গেছে টেরই পাইনি। ঘড়ির দিকে একবার তাকিয়ে বাথরুমে চলে গেলাম। একটু ফ্রেশ হওয়া দরকার। শাওয়ারের নিচে বসে কাঁদতে থাকলাম ইচ্ছে মতো। চোখের পানি যে আর ধরে রাখা সম্ভব হচ্ছে না, অঝোর ধারায় গড়িয়ে পড়ছে নিচে। কোনো মেয়েই বাসরাতে চড় খেয়ে নিজের স্বামীর মুখে অন্য মেয়ের কথা শুনে ঠিক থাকতে পারবে না। কোন রকমের শাওয়ার সেরে একটা লং থ্রি পিস পরে নিলাম। উনি এখনো আসেননি, হয়তো আর আসবেনও না, তাই দরজা বন্ধ করে শুয়ে পড়লাম আমি। পরের দিন সকালে দরজা ধাক্কানোর আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ভোর 5টা বাজে। এত সকালে আবার কে দরজা ধাক্কাচ্ছে? একরাশ বিরক্ত নিয়েই দরজা খুলে দিলাম। খুলে দেখি ওমা, আমার জামাই সাহেব দরজার ওপারে দাঁড়িয়ে আছেন। দরজা ছেড়ে দিয়ে রুমে চলে আসলাম আমি। তারপর উনিও রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, শোনো, কাল আমি তোমাকে যা বলেছি তার কিচ্ছুটি যেন আম্মুর কানে না যায়। আম্মু আমার গার্লফ্রেন্ড সোয়ানিকে একদম পছন্দ করেন না। কেন করেন না সেটাই বুঝি না। আর হঠাৎ তোমাকে দেখে পছন্দ হলো আর বিয়েটাও করিয়ে দিলেন। সে যাই হোক, কাল যা যা বলেছিলাম আশা করি মনে আছে। এটা বলেই এক মুহূর্ত দাঁড়ালেন না উনি, বাথরুমে চলে গেলেন। আমি এখনো যেভাবে ছিলাম সেভাবেই দাঁড়িয়ে আছি। বুক ফেটে কান্না আসছে আমার। আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমি কেন এত বড় শাস্তি পাচ্ছি? কোনো রকমে চোখ মুখ মুছে বেডে বসে পড়লাম আর ভাবতে থাকলাম কি থেকে কি হয়ে গেল। কিছুক্ষণ পর উনি বের হলেন বাথরুম থেকে। কাবার থেকে একটা টি শার্ট নিয়ে সেটা পরে রুম থেকে চলে গেলেন, যেন আমাকে সহ্য করতে পারছেন না।
আস্তে আস্তে চোখ খুলে তাকালাম আমি। একি আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 10টা 20 বেজে গেছে। এত বেলা হয়ে গেছে আর আমি নাকি মরার মতো ঘুমাচ্ছি। কাল যে আমার বিয়ে হয়েছে সেটাই তো ভুলে গিয়েছিলাম আমি। সবাই কি ভাববে আমাকে, যে প্রথম দিন থেকে রানীর মতো পড়ে পড়ে ঘুমাচ্ছি। নিজেকে এক প্রকার গালি দিতে দিতেই বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমে ঢুকে আরো নানান কথা ভাবতে থাকলাম। আচ্ছা, আমি তো কাল রাতেও শাওয়ার নিয়েছি, চুলটাও শুকিয়ে গেছে। যদি শাওয়ার না নিয়ে নিচে যাই কেউ কিচ্ছু বলবে না তো? শুনেছিলাম বিয়ের পরের দিন সকালে নাকি শাওয়ার নিতে হয়। যাই হোক, আমি শাওয়ার নিয়ে নেই। তারপর শাওয়ার শেষ করে স্ট্যান্ডের দিকে তাকিয়ে চমকে উঠলাম। একি, আমি তো কাপড়ই আনিনি, এখন কি পরে যাব আমি? একটা তোয়ালে আছে, সম্ভবত এটা ওনার হবে। আর কিছু না ভেবে কোনো মতে তোয়ালেটা পেঁচিয়ে আস্তে আস্তে দরজা খুলে দেখলাম কেউ আছে কিনা। না, কেউ নেই। আমি বড় বড় পায়ে রুমে চলে আসলাম। কোনো মতে শাড়িটা নিয়ে পেছন ফিরতে একটা বড় সড়ো ধাক্কা খেলাম। পড়ে যেতে নিতেই উনি এক হাত দিয়ে আমায় ধরে ফেললেন। ওনার কি হলো? উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন, আমিও ওনার দিকে তাকিয়ে আছি। কেন তাকিয়ে আছি তার কারণ আমি নিজেও জানি না। ওনার হুঁশ আসতেই উনি আমায় ছেড়ে দিলেন আর আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, দেখো, তুমি যদি মনে করো যে এসব দেখিয়ে আমায় ইমপ্রেস করবে, তাহলে আমি বলবো ইউ আর রং। এসবের প্রতি আমার কোনো সময়ই ইন্টারেস্ট ছিল না, তাই এসব বন্ধ করো। আর চেঞ্জ করার সময় দরজাটা বন্ধ করলে কি হয়? এক নাগারে কথাগুলো বলে চলে গেলেন উনি। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। নিচে পড়ার কারণে কোমরে খুব ব্যথা করছে। কষ্ট করে কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর শাড়িটা হাতে নিয়ে রুমেই পড়তে লাগলাম। অন্য সব ক্ষেত্রে ট্যালেন্ট কম থাকলেও শাড়ি পরার ক্ষেত্রে ট্যালেন্ট একটু বেশি, তাই খুব সহজেই খুব সুন্দর করে শাড়িটা পরে ফেললাম। মাথায় ঘুমটা টেনে দিলাম। নিজেকে মনোযোগ দিয়ে দেখতে থাকলাম। কি নেই আমার মধ্যে যে উনি আমায় মেনে নিতে পারছেন না? চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নিচে চলে গেলাম। নিচে যেতেই আমার শাশুড়ি মা আমায় কাছে ডাকলেন, আমিও গেলাম। তারপর উনি ওনার পাশে সোফায় বসিয়ে বললেন, কিরে, রাত্রে ঘুম কেমন হয়েছে? কোনো অসুবিধা হয়নি তো? আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমায় জানাস। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আদিল কি কালকে তোকে কিছু বলেছে? আমি জানি রে মা, ও তোকে মেনে নেয়নি। শাশুড়ি মায়ের কথা শুনে বুঝতে পারলাম যে খাম্বারটার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদিল। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নামের সাথে মিল আছে। আমার নাম আরোহী আর ওনার নাম আদিল। মনে মনে কথাটা ভেবে একটা হাসি দিলাম। শাশুড়ি মায়ের কথা শুনে হুঁশ আসলো আমার। তারপর নিজেকে ঠিক করে বললাম, না মা, কাল উনি আমাকে কিছু বলেননি আর আমাকেও মেনে নিয়েছেন। শেষের মিথ্যা কথাটা বলতে খুব কষ্ট হয়েছে আমার। শাশুড়ি মা হয়তো আমার কথাটা বিশ্বাস করেনি, তাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন থেকে তুই আমার বাড়ির মেয়ে আর বউ দুটোই, তাই আদিলের সম্পর্কে জানার অধিকার তোর আছে। শোন মা, আদিল একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটিকে আমি একদম পছন্দ করি না। ওয়েস্টার্ন জামা কাপড় পরে, তাছাড়া ব্যবহারও ভালো না। আমি যে আদিলের মা হই, তারপরও আমার সাথে কেমন ভাবে কথা বলে। আর এই অভদ্র মেয়েটিকেই নাকি সে ভালোবেসে বিয়ে করবে। তারপর হঠাৎই তোকে একদিন দেখতে পাই, একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলি। সেদিনই তোকে দেখে আমার পছন্দ হয়। আর বাকিটা তো জানিসই। শোন রে মা, আমার ছেলেটা বিজনেসম্যান হলে কি হবে? সে খুব রাগী টাইপের, কিন্তু মনটা খুবই নরম। আমার ছেলের হাতটা ছাড়িস না, সবসময় আগলে রাখিস। হয়তো তোর সাথে খুব খারাপ ব্যবহার করবে, কিন্তু তুই সব সহ্য করে নিস। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। এটা আমার তোর কাছে অনুরোধ, মনে করতে পারিস। রাখবি তো এই অভাগের অনুরোধ? আমি নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বললাম, হ্যাঁ মা, পারবো। উনি তো আমারই স্বামী, আর পারতে তো আমাকে হবেই। আপনি চিন্তা করবেন না মা। আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছেন আমার কথা শুনে। তারপর মুখে একটা রাগী ভাব ফুটিয়ে বললেন, সব তো ঠিক আছে, বাট এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, যেরকম নিজের মাকে বলিস। তুই শুধু আমার বউ না, আমার মেয়েও। তাই এখন থেকে এই পরিবারকে নিজের পরিবার মনে করবি। শাশুড়ি মা আমার সাথে কথা বলে খুশি মনে কিচেনে চলে গেলেন। হঠাৎ চোখ পড়লো একটা মেয়ের ওপর, যে আমার পাশে সোফায় বসে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর এমন তাকানো দেখে নিজেকে এলিয়ান মনে হচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, হয়তো তুমি আমাকে চিনতে পারছো না। চিনতে না পারারই কথা। আমি হলাম তোমার বড় আদিল খানের একমাত্র বোন, রুবায়েত খান। সবাই রুবা বলেই ডাকে আমায়, তাই তুমিও আজ থেকে রুবা বলেই ডাকতে পারো। কথাটা বলে রুবা এসে আমার পাশে বসলো। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললাম, কাল তো তোমায় দেখলাম না? রুবা একটু হেসে বলল,
আসলে ভাবি, আমি তো বাড়িতে থাকি না, হোস্টেলে থাকি, আর সেখান থেকেই লেখাপড়া করি। কোনো রকমে ছুটি নিয়ে আসলাম আর কি। কিছুদিন পর থেকেই তো পরীক্ষা, তাই ওনারা ছুটি দিতে চাননি। কিন্তু নিজের একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। যাই হোক ভাবি, তুমি কিন্তু খুবই সুন্দর। এরকমই একটা ভাবি চাইছিলাম আমি। ব্রেকফাস্ট করছি আর একটা কথা ভেবে চলেছি, তারপর না পেরে মাকে জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা মা, বাবা কোথায়? ওনাকে তো দেখছি না। মা আমার প্লেটে নাস্তা দিয়ে বললেন, তোর বাবা খুব সকালেই বেরিয়ে গেছে। বিজনেসম্যান মানুষ, বুঝতেই পারছিস। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। বিয়ে হয়েছে অথচ এখন পর্যন্ত ওনার পায়ে হাত দিয়ে সালাম করতে পারিনি। আমার উনিও কিন্তু ব্রেকফাস্ট করতে বসেননি। এসব নিয়ে আমি মাথাও ঘামাইনি। খুব ভালো করে বুঝতে পারছি উনি আমার সাথে এক টেবিলে বসে খাবার খাবেন না। নাস্তাটা সেরে ছাদে গেলাম। আমার মন খারাপ হলেই ছাদে যাই, সেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ কি মনে হতে সাইডে তাকিয়ে দেখলাম আমার স্বামী মিস্টার আদিল খান পেছন দিয়ে ঘুরে কানে ইয়ারফোন গুজে গান শুনছেন। আমাকে এখনো দেখেনি মনে হচ্ছে, না হলে তখনই চলে যেতেন। একটা দীর্ঘশ্বাস ফেলে চলে আসলাম সেখান থেকে। লিভিং রুমে ঢুকে দেখলাম সবাই আমাদের রিসেপশন নিয়ে ব্যস্ত। বাসা প্রায় সাজানো কমপ্লিট। মা ওনার গেস্টদের ফোন করে ইনভাইট করছেন। এ মা, আমি তো ভুলেই গেছিলাম, আজ তো আমাদের রিসেপশন। কি যে করিস না তুই আরোহী, প্রথম দিনেই 10টা বাজিয়ে ঘুম থেকে উঠলি, তার মধ্যে আজ যে তোর রিসেপশন সেটাও ভুলে গেলি। দেখ, নিজেকে এক প্রকার গালি দিয়ে রুম থেকে চলে এলাম। রুমে ঢুকে দেখলাম রুবা আগে থেকে লেহেঙ্গা আর অর্নামেন্টস নিয়ে বসে আছে। আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, ভাবি, পার্লারের মেয়েরা চলে এসেছে তোমাকে সাজানোর জন্য। তুমি যদি বলো তাহলে আমি তাদের ডেকে দিতে পারি। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রুবা একটা হাসি দিয়ে চলে গেল। লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছি আর নিজেকে দেখছি। নিজেকে দেখে নিজেই চিনতে পারছি না, এতটা সুন্দর লাগছে আমায়। লেহেঙ্গাটা খুব সুন্দর, পার্ল কালারের মধ্যে সাদা স্টোনের পাথর দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করা, আর তার সাথে ম্যাচিং করা অর্নামেন্টস। মেয়েগুলো খুব সুন্দর করেই সাজিয়েছে আমাকে। চুলগুলো কার্ল করে এক সাইডে এনে রেখেছে, তার মধ্যে কয়েকটা অক্রিট ফুলও গেঁথে দিয়েছে। আমি এখনো আমার বদমেজাজি হাজবেন্ডকে দেখিনি, হয়তো কোনো এক কোনায় মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছেন। যাকে আমার কি। ইন দ্য রিসেপশন আমাদের দুজনকেই দুটো সাজানো চেয়ারে বসানো হয়েছে। এমন সময় একজন লোক আমার দিকে এগিয়ে আসছেন দেখে আমিও দাঁড়িয়ে পড়লাম। আদিল ওনাকে দেখেই বলে উঠলেন, আব্বু, তুমি কখন এলে? কতক্ষণ যাবৎ খুঁজছি তোমায়। আজকের দিনে অ্যাটলিস্ট বিজনেস দেখা বন্ধ করলে কি এমন হতো বলো তো? বাবাও হেসে বললেন, অনেক বড় ডিল ছিল, তাই ক্লায়েন্টের সাথে মিট করতে চলে গিয়েছিলাম, আর এখন এসেছি তো। ওনাদের কথা অনুযায়ী বুঝতে পারলাম ইনি হলেন আদিলের বাবা, আমার শ্বশুর মশাই। আমিও সাথে সাথে ওনার পায়ে হাত দিয়ে সালাম করে নিলাম। উনি আমার মাথায় হাত দিয়ে বললেন, সুখী হও মা, সুখী হও। আর একদম পায়ে হাত দিয়ে সালাম করবে না। তুমি হলে আমার ঘরের লক্ষ্মী, এখন থেকে মুখে সালাম দিবে। আমিও একটা মুচকি হাসি দিয়ে বললাম, ঠিক আছে। তারপর জিজ্ঞেস করলাম, কেমন আছেন বাবা? অনেক ভালো আছি মা, আর এখন থেকে তো আরো ভালো থাকবো। আরো কিছুক্ষণ কথা বলে চলে গেলেন উনি। আমি শুধু আর চোখে তাকিয়ে আমার বরকে দেখে যাচ্ছি। খুব সুন্দর লাগছে ওনাকে। উনিও পার্পল কালারের পাঞ্জাবি পরেছেন, চুলগুলো জেল দিয়ে ফিট করে রেখেছেন। খুব হ্যান্ডসাম লাগছে দেখতে। আমি যে ওনার পাশে বসে আছি এটা বোধহয় উনি জানেনই না। না হলে একবার তো তাকিয়ে দেখতে পারতেন। আমি কেন শুধু শুধু হ্যাংলার মতো তাকিয়ে আছি? আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। তাকাতেই দেখলাম কয়েকটা মেয়ে আমার বোলা বালা বরটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মনে তো হচ্ছে যেন কোনোদিন ছেলে দেখে নাই। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনিও একটা ভাব নিয়ে বসে আছেন। মনে তো চাচ্ছে সবগুলোর সাথে সাথে ওনারও চুল টেনে ছিঁড়ে ফেলি, কিন্তু না, আমি এখন নতুন বউ, তাই এসব করলে মানুষ ব্লেম করবে। তাই ওদের দিকে তাকিয়ে একটা ভেংসি কাটলাম। একটু পর ক্যামেরাম্যান এসে বলল আমাদের ছবি তুলবে। দুজনে উঠে ক্যামেরাম্যানের কথা অনুযায়ী নানান পোজ দিয়ে ছবি তুলতে থাকলাম। মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখলাম ওরা বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো ওদের জ্বালানোর জন্য ওনার বুকে হাত রাখছি একবার, মাথায় রাখছি একবার, কিন্তু আশ্চর্য, উনি একটু আমার দিকে তাকাচ্ছেন না পর্যন্ত, যেন তাকালেই পাপ হয়ে যাবে। অবশেষে উনি আমার দিকে তাকালেন, তাও মায়ের ধমক শুনে, কিন্তু মুখে হাসি নেই। অদ্ভুত, একটু হাসলে কি এমন ক্ষতি হয়ে যাবে? যাই হোক, উনি যে আমার দিকে তাকিয়েছেন সেটাই অনেক। এসব ভাবছি আর মিটিমিটি হাসছি। ওনার কাছে হয়তো আমার হাসি বিরক্ত লাগছে, তাই কপাল আর ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি একটু দাঁত কেলিয়ে হেসে দিলাম। উনি সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন। ততক্ষণে আমাদের ছবি তোলাও কমপ্লিট হয়ে গেছে। রিলেটিভরা তো আমাকে দেখে প্রশংসার পঞ্চমুখ, আর এদিকে খাটাস বরটা আমার দিকে তাকাচ্ছে পর্যন্ত না।
সারাদিন এই ভারী লেহেঙ্গা পরে থাকতে থাকতে অনেক বোরিং হয়ে পড়েছি আমি, তাই লেহেঙ্গা আর অর্নামেন্টস খুলে ওয়াশরুমে চলে গেলাম। এখন একটু ফ্রেশ হওয়া দরকার। রাতে ঘুমানো নিয়ে হলো আরেক ঝামেলা। আমি জানি উনি আমার সাথে এক কাটে ঘুমোবেন না, তাই আগে ভাগেই বিছানায় উঠে আমি আরাম করে শুয়ে পড়লাম। একটু পর দরজা খোলার আওয়াজে বুঝতে পারলাম উনি এসে গেছেন, তাই আমিও ঘুমানোর ভান করে রইলাম। তার কিছুক্ষণ পর মুখে কিছু পড়ায় চোখ খুলে তাকালাম। তাকিয়ে দেখলাম বালিশ আমার মুখে পড়ে আছে। নিশ্চয়ই উনি ছুরি মেরেছেন। আমি একটু হালকা রেখে বললাম, কি শুরু করেছেন কি আপনি? দেখতে পাচ্ছিলেন না আমি যে ঘুমিয়েছিলাম? জানেন না কেউ ঘুমিয়ে থাকলে তাকে সুন্দর করে ডাকতে হয়? এতটুকু ম্যানার্স পর্যন্ত আপনার নেই? আমার উনি রেগে বললেন, ম্যানার্স শিখাচ্ছ তুমি আমায়? লাইক সিরিয়াসলি? তুমি নিজে কতটুকু ম্যানার্স জানো? যদি জানতে তাহলে আমার খাটে তুমি শুতে না। উঠো আমার খাট থেকে, আমি এখন ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে আমার। আমিও একটু হাসি দিয়ে বললাম, সরি জামাই, এখন আর আপনি সিঙ্গেল নন, মিঙ্গেল হয়ে গেছেন, আর আমি আপনার বউ, এটা আপনি ভুলে যাবেন না। আমি আমার স্বামীর খাটেই শুবো। কার বাপের কি? কারো বাপের কিচ্ছু না, বাট আমার অনেক কিছু। আর কাল রাতে কি বলেছিলাম ভুলে গেছো নাকি? আমি একটু ভাবার ভান করে বললাম, কই, আপনি তো আমায় কাল কিচ্ছু বলেননি। আর দেখুন, খাটে ঘুমালে ঘুমান, না হলে সোফায় গিয়ে ঘুমান, একদম আমায় ডিস্টার্ব করবেন না। কথাটা বলে গায়ে ব্ল্যাকেট জড়িয়ে মুখ ঘুরে শুয়ে পড়লাম। জানি উনি অনেক রেগে আছেন, তাতে আমার কি? নিজে বিয়ে করে এনেছে আমায়। আমি কি বলেছিলাম নাকি যে আমায় বিয়ে করুন বিয়ে করুন, আমি আপনাকে ছাড়া বাঁচবো না? তাহলে এখন কেন এমন করবে? আমি এত ভালো নই যে সবকিছু সহ্য করে নেব। যত সব। অনেকক্ষণ হয়ে গেছে, তবুও ওনার কোনো সারা শব্দ না পেয়ে ব্ল্যাকেটটা সরিয়ে একটু উঁকি মেরে দেখলাম উনি কোথায়। ইমা, উনি তো সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েছেন। আমিও আবার ব্ল্যাকেটটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম। পাখির কিচিরমিচির আওয়াজ আর সূর্যের প্রকট আলোর জন্য মুখ ভেঙে গেল আমার। উঠে বসে যেমনি আড়মোড়া ভাঙতে যাব অমনি ধপাস, আর কি পড়ে গেলাম নিচে। ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। ভালো করে চোখ ডুলে তাকিয়ে দেখলাম সোফার পাশে পড়ে আছি। আশ্চর্য, আমি পড়লাম কি করে, আর এখানে বা কিভাবে এলাম? আমি তো কাল খাটে শুয়েছিলাম। খাটের কথা মাথায় আসতেই তাড়াতাড়ি খাটের দিকে তাকালাম। এ কি, আমার বজ্জাত বরটা তো খাটে শুয়ে আছেন। কাল তো উনি সোফায় ঘুমিয়েছিলেন, আর এখন খাটে আসলেন কি করে? বুঝতে পেরেছি, কাল উনি তার মানে ঘুমোননি, অভিনয় করেছিলেন। অপেক্ষায় ছিলেন আমি কখন ঘুমাবো আর আমায় সোফায় নিয়ে রাখবেন। কোন রকমে উঠে দাঁড়ালাম। আচমকা পড়াতে কোমরে খানিকটা ব্যথাও পেয়েছি। খাটের এক কোনায় বসে আছি আর ভাবছি কি করে ওনাকে শাস্তি দেওয়া যায়। এখন তো শীতকাল, তাই সবাই ঠান্ডা পানিকে অনেক ভয় পায়, আর তাই এখন আমি আপনাকে ঠান্ডা পানি দিয়ে ঘুম ভাঙাবো। যদিও ইচ্ছে করছে না আপনার এত সুন্দর ঘুমটা ভাঙানোর, কিন্তু আমি যে নিরুপায়। আপনি তো আমাকে সোফায় রেখে দিয়েছিলেন, আর তাই সোফা থেকে পড়ে গিয়ে আমি অনেক বড় ব্যথা পাইছি। আপনি অনেক বড় অন্যায় করেছেন আমার সাথে, তাই এর জন্য আপনাকেও পানিশমেন্ট পেতেই হবে। তারপর আস্তে আস্তে খাট থেকে উঠে গিয়ে এক মগ পানি নিয়ে আসলাম। অতঃপর ওনার পাশে বসে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, মিস্টার আদিল খান, যদি আপনি ভেবে থাকেন আমি অন্য সব মেয়েদের মতো নরম, তাহলে আমি বলবো আপনি ভুল ভাবছেন। আমি অতটাও ভালো নেই। প্রথম দিন যা নয় তাই বলেছেন আপনি। আমি কিচ্ছু বলিনি, শুধুমাত্র ভদ্রতার খাতিরে। কিন্তু এখন যে বলবো না সেটা নয়। তারপর ওনার থেকে একটু দূরে গিয়ে ঠেলে দিলাম ওনার মুখে পানি। উনি সাথে সাথেই লাফিয়ে ঘুম থেকে উঠে পড়লেন। তারপর নিজেই ভালো করে কোনো দিকে না তাকিয়ে বলতে লাগলেন, এ কি, ছাদে ফোটো হলো কি করে? আর এই শীতকালেও বৃষ্টি হচ্ছে, তাই তো বৃষ্টির পানি এসে আমার মুখে পড়েছে। বাবাকে এখনই বলতে হবে। ওনার এই ধরনের আবুল মার্কা কথা শুনে আর হাসি থামাতে পারলাম না। হে হে করে হেসে দিলাম। উনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন। খুব ভালো করে বুঝতে পারছেন আমি ওনার উপরে পানি ঢেলেছি। উনি এবার উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর রাগী গলায় বললেন, এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, কি শুরু করেছো তুমি? জানো না এখন শীতকাল? তবুও কোন সাহসে আমার উপরে ঠান্ডা পানি ফেলছো? আমিও পাল্টা রাগ দেখিয়ে বললাম, আমি কিছু শুরু করিনি, শুরু তো আপনি করেছেন। কোন সাহসে আপনি আমাকে খাট থেকে তুলে নিয়ে সোফায় রেখেছেন? জানেন কত বড় ব্যথা পেয়েছি আমি? কাল তো হাত থেকে ছেড়ে ফেলে দিয়েছিলেন, তার মধ্যে আবার সকাল সকাল একই জায়গায় ব্যথা পাইছি। বিয়ের দুদিনে 2 বার ব্যথা পাইছি। কষ্ট আমার ব্যথার জন্য হচ্ছে না, আপনার জন্য। আমার কত সুন্দর একটা স্বপ্ন ভেঙে গেছে আপনি জানেন? স্বপ্নতে দেখছিলাম আমি আপনার চুল ধরে টানছি, আর আপনি আমার কাছে ক্ষমা চাইছিলেন, আর সেই জন্য কষ্ট হইতাছে আমার। আপনার জন্য আমার এত সুন্দর স্বপ্ন ভাঙবে আর আমি সেটা মেনে নেব? উফু, একদম না। তাই আমিও আপনাকে ঘুম থেকে তুলে ফেলছি। কথাগুলো বলে ওনার দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে এগিয়ে আসছেন। ওনার এরকম এগুলো দেখে আমি ভয়ে একটা ঢুক গেলাম। যত সাহস দেখিয়েছিলাম
সব সাহস ওনার বাঁকা হাসি আর এগুলো দেখে জানালা দিয়ে পালিয়ে গেছে। আমি যতই পিছিয়ে যাচ্ছি উনি ততই এগিয়ে আসছেন আমার দিকে। তারপর আচমকাই আমাকে কোলে তুলে নিলেন। আমি তো অবাকের ওপর অবাক হচ্ছি। উনি আমাকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে ঠাস করে বাথটবে ছেড়ে দিলেন। আমি এবার ওনার দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। এমনিতে অনেক ঠান্ডা লাগছিল, তার মধ্যে আবার বাথটবে ছেড়ে দিলেন। আমি তো সামান্য পানি ঢেলেছিলাম ওনার মুখে, আর উনি নাকি আমায় আজ তো পানি ভর্তি বাথটবে ছেড়ে দিলেন। আমায় চুপ থাকতে দেখে উনি ফিসফিস করে বললেন, রিভেঞ্জ ইজ রিভেঞ্জ। বলে চলে যেতে নিতেই আমি ওনাকে টান মেরে বাথটবে ফেলে দিলাম। তারপর ওনার দিকে তাকিয়ে হেসে বললাম, ঠিকই বলেছেন, রিভেঞ্জ ইজ রিভেঞ্জ। বাথটব ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়লেন উনি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ইউ আর জাস্ট টু মাচ ইডিয়েট। কথাটা বলে টি শার্ট খুলে বাথরুমে রেখে উনি হনহনিয়ে চলে গেলেন। আমার ভীষণ ঠান্ডা লাগছে, তাই আমিও আর লেট না করে উঠে পড়লাম। এখন কাপড় পরা নিয়ে হলো সমস্যা। আমি কাপড় পাবো কই এখন? আস্তে আস্তে দরজার কাছে গিয়ে আদুরি গলায় ডাক দিলাম ওনাকে, এই যে শুনছেন, আমার কাপড়টা দিন না প্লিজ। উনি শুনেও না শোনার ভান করে বসে আছেন। আমি আবার ডাক দিলাম ওনাকে। উনি বললেন, আগে সরি বলো, তারপর ভেবে দেখবো কাপড় দেওয়া যায় কিনা। আমি আর কি করব, মনে মনে ব্যাটাকে এক বস্তা গালি দিয়ে সরি বললাম। একটু পর উনি এসে দরজা হালকা ফাঁক করে কাপড় দিয়ে গেলেন। আমি তো শুধু ভাবছি উনি এত ভালো হলেন কি করে। হয়তো বুঝতে পেরেছেন আমার খুব ঠান্ডা লাগছে, তাই বোধহয় আর কথা না বাড়িয়ে কাপড়টা দিয়ে দিয়েছেন। অনেকক্ষণ যাবৎ রুম জুড়ে পায়চারি করছি আর একটা কথা ভেবে চলেছি, আচ্ছা আজ তো আমাদের বাড়িতে যেতে হবে ওনাকে আর আমাকে। সেখানে গেলে উনি আমার সাথে কি রকম ব্যবহার করবেন, আর আমার পরিবারের মানুষের সাথেই বা কেমন ব্যবহার করবেন। উনি যে আমায় মানেননি সেটা তো একমাত্র আমি আর আদিল জানি। সেখানে গিয়ে যদি উনি সবার সামনে বলে ফেলেন যে উনি আমায় মানেননি, তখন কি করব আমি? আর পাড়া প্রতিবেশীরা যদি জানতে পারে, তাহলে তো আমি একদিনেই সেলিব্রিটি হয়ে যাব। আমার এমন ভাবনা কাটলো বাথরুমে দরজা খোলার আওয়াজে। তাকিয়ে দেখলাম উনি শুধুমাত্র একটা তোয়াল পরে বেরিয়ে এসেছেন। আমি এখনো ওনার দিকে তাকিয়ে আছি। আমাকে ওনার দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, নির্লজ্জ একটা। আমিও একটা ভেঙচি কেটে বললাম, আমি আমার বরের দিকে তাকিয়েছি, আপনার কি? আপনি যদি তোয়ালে পরে আমার সামনে আসতে পারেন, তাহলে আমি কেন তাকাতে পারবো না? আপনি কি ভেবেছিলেন আমি ওই সিরিয়াল নায়িকাদের মতো চোখে হাত দিয়ে বলবো, এ কি আপনি এগুলো কি পরেছেন, তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন? তাহলে আমি বলবো যে আপনি ভুল ভাবছেন। আমি ওই ধরনের মেয়েদের কাতারে একদম পড়ি না। উনিও কপাল কুঁচকে বললেন, তুমি ওদের কাতারে পড়তে যাবে কেন? তুমি তো ওদের থেকেও নির্লজ্জ। আর তুমি এত কথাই বা বলো কিভাবে? কিছু বলছি না দেখে ভেবে নিও না যে আমি তোমায় মেনে নিয়েছি। নতুন বিয়ে হয়েছে, মানুষ কি বলবে সেটা ভেবেই আমি তোমাকে সহ্য করে নিচ্ছি। আর একদম আমার সামনে স্ত্রীর অধিকার দেখাতে আসবে না, গট ইট? আমি স্ত্রীর অধিকার দেখাবো না তো ওই সোহানি দেখাবে নাকি? আমি একবার কেন, হাজারবার স্ত্রীর অধিকার দেখাবো। বিয়ে করে এনেছেন আপনি আমায়, আমি তো বলিনি যে আপনি আমায় বিয়ে করুন। তাহলে আমি কেন এসব টলারেট করতে যাব? আজব। রেডি হয়ে নিচে গেলাম। আমি গিয়ে দেখলাম আমার বর আদিল খান রেডি হয়ে আরাম করে বসে আছেন সোফায়। রুবাকে অনেকবার বলেছিলাম আমার সঙ্গে যাওয়ার জন্য, তার এক্সাম সামনে, তাই যাবে না। অতঃপর মা বাবা আর রুবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। যতই সামনে এগোচ্ছি ততই বেড়ে চলেছে আমার মনের ভয়। একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, উনি সবার সামনে আমার সাথে কেমন ব্যবহার করবেন। অবশেষে চলে আসলাম নিজের বাড়িতে। বিয়ের প্রথম মেয়েরা নিজের বাপের বাড়িতে আসলে কতই না খুশি থাকে, অথচ আমার যেন কোনো অনুভূতি নেই। সবার সাথে কৌশল বিনিময় করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে যা দেখলাম তাতে আমি অবাক না হয়ে পারলাম না। আদিল আমার ভয়কে মিথ্যা প্রমাণিত করে সবার সাথে বসে হেসে হেসে গল্প করছেন। আমাকে দেখে একটা হাসি দিয়ে বললেন, আরে আরোহী যে, কোথায় ছিলে তুমি? আমরা সবাই তোমাকে কত মিস করছিলাম। তারপর আমার আব্বুর দিকে তাকিয়ে বললেন, তাই না আব্বু? আব্বু হেসে মাথা নাড়ালেন। তারপর বললেন, হ্যাঁ আরোহী, আমরা তোমাকে মিস করছিলাম ভীষণ। আমি বিশ্বাস করতেই পারছি না উনি আমার সাথে এমন ব্যবহার করছেন। হেসে হেসে কথা বলছেন, উনি আমায় মিস করছিলেন। জানি এটা মিথ্যে বলেছেন, তারপর আম্মু আব্বুর সামনে যে নর্মাল ব্যবহার করছেন সেটাই অনেক। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি আবারও বলে উঠলেন, এ কি আরোহী, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? আসো এখানে। আমিও গিয়ে ওনার পাশে বসে পড়লাম। উনি একবার আমার দিকে আর চোখে তাকালেন। ডিনারে বসেছি আর ওনাকে দেখছি উনি খাবার বেড়ে আমার পাতে দিচ্ছেন। আমি তো এবার দেখে রীতিমতো আটলান্টিক মহাসাগরে ভাসছি। কেউ এসে আমাকে বাঁচাও, না হলে যে আমি ভাসতে ভাসতে হারিয়ে যাব। উনি আমার এত কেয়ার করছেন, বাবা। আব্বু আমার দিকে তাকিয়ে দেখলাম ওনারা মিটিমিটি হাসছেন। ডিনার শেষে সোফায় বসে আছি আমি। আদিল অনেক আগেই ডিনার করে চলে গেছেন। আম্মু আমার কাছে এসে বললেন, রে মা, ছেলেটা তোকে সত্যি ভালোবাসে, তুইও ওকে ভালোবেসে আগলে রাখিস।
কথাটা বলে আম্মু চলে গেলেন। উনি আমাকে ভালোবাসেন, কচুবাসেন। আম্মু তুমি তো জানো না ওই বজ্জাত লোকটা তোমার কিউট ইনোসেন্ট মেয়ের ওপর কত অত্যাচার করে। যদি জানতে তাহলে এসব বলতে না। রুমে ঢুকতেই দেখলাম উনি পা ঝুলিয়ে খাটে বসে আছেন। আমিও কোমরে 2 হাত গুজে হেলে দুলে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি সমস্যা? সমস্যা তো আপনি। আমি জানি আপনি আমার আব্বু আম্মুর সামনে আমার সাথে যে নর্মালি বিহেভ করছেন সব একটা অভিনয় ছিল। তাই এখন সোজা সাপটা বলে ফেলুন কেন এমন করেছেন। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। হ্যাঁ, তুমি যা ভেবেছো সেটা একদম ঠিক। তুমি কি ভেবেছিলে আমি সবার সামনে সিন ক্রিয়েট করব? একদম না। নতুন বিয়ে হয়েছে আমাদের। তাছাড়া তুমি আর আমি তো জানি আমাদের মধ্যে কি রকম সম্পর্ক। তাই মানুষের সামনে একটু স্বাভাবিক ব্যবহার করলে কিচ্ছু হবে না। বাই দ্য ওয়ে, তোমার মা বাবা কিন্তু অনেক ভালো। একটু ওনাদের মতো হওয়ার চেষ্টা করো প্লিজ। তার মানে আপনি বোঝাতে চাইছেন আমি ভালো নই, তাই না? আপনার সোহানি বুঝি খুব ভালো? এই তুমি কথায় কথায় আমার সোহানিকে টেনে আনো কেন? হ্যাঁ, আর আমি বা কখন বললাম যে তুমি ভালো না? বলেছি ওনাদের মতো হওয়ার চেষ্টা করতে। কি বললেন আপনি? আপনার সোহানি? আবার বইলা দেখেন মাথা ফাটিয়ে ফেলবো আপনার। এখন শুধুমাত্র আমি আপনার, আর কেউ না। আর ভুলেও ওই ফকিন্নির নাম আমার সামনে উচ্চারণ করবেন না। তুমি সোহানিকে ফকিন্নি বলছো? তুমি জানো ও কতটা স্মার্ট? আর কি বলেছিলে আমার মাথা ফাটিয়ে দেবে? এসব যদি সোহানি শুনে না তাহলে ও তোমার মাথা ফাটিয়ে দেবে, বুঝবে তখন। আমি 2 হাত ভাঁজ করে বললাম, ও তাই নাকি? আপনার সোহানির হাত আছে আর আমার নাই বুঝি? ও আমার মাথা ফাটিয়ে চলে যাবে আর আমি বসে বসে দেখবো নাকি? ও আমার মাথা ফাটানোর জন্য আসলে আমি আগে ওর মাথা ফাটাবো, আর তারপর আপনার। আমার এই কথা শুনে ভ্রুকুচকে তাকালেন উনি। চিন্তা করবেন না, হসপিটালে অ্যাডমিট করিয়ে দেব। এক কেবিনে রাখবো দুজনকে। তারপর দুজনে ফাটা মাথা নিয়েই চুটিয়ে প্রেম করবেন না হয়? আর সাহস থাকলে ওই ফকিন্নিকে আমার সাথে দেখা করায়েন। এই তোমাকে না বললাম ওকে একদম ফকিন্নি বলবা না? বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। এত দরদ কেন ওর জন্য? এখন আপনি আমার খাট থেকে উঠে পড়েন, আমি ঘুমাবো। উনিও উঠে পড়লেন। তারপর গাল ফুলিয়ে কি যেন খুঁজতে লাগলেন। আমার রুমে সোফা নেই, কেউ চাইলে এসে আমার পাশে ঘুমোতে পারে, আমি কিছু মনে করব না। আরে তারপর উনি আসছেন না কেন? তাকিয়ে দেখলাম ফ্লোরে বসে আছে আর আমার দিকে গাল ফুলিয়ে তাকিয়ে আছেন। আরে বাবা, আমি তো বললাম খাটে আসতে, নাকি আমার সাথে ঘুমালে আপনার অ্যালার্জি হয়ে যাবে? আসেন খাটে। তারপর আমার পাশ থেকে একটা কোলবালিশ এনে মাঝখানে রাখলাম। নেন, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার দিয়ে দিলাম। এখন ঘুমিয়ে আমাকে উদ্ধার করুন। উনি আস্তে আস্তে খাটে শুয়ে পড়লেন। কম্বল একটাই ছিল, যার জন্য এক কম্বলের ভেতরে দুজনকে শুতে হয়েছে। এ কি সমস্যা কি আপনার? এভাবে কম্বল টানছেন কেন? তুমি আমায় কম্বল দাও না কেন? আমার ঠান্ডা লাগছিল তাই টান দিছি। আপনি তো ভারী মিথ্যাবাদী। এত কম্বল নিজের কাছে রেখেও আমার কাছ থেকে টানছেন কেন? কম্বল নিয়ে টানাটানি করতে করতে কখন ঘুমিয়ে গেছি টেরে পাইনি। সকাল সকাল মুখে কিছু পড়ায় ঘুম ভেঙে গেল আমার। ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখলাম উনি পানি ছিটে দিচ্ছেন আমার উপর। এই লোকটার জন্য আমি শান্তিতেও একটু ঘুমোতে পারি না। এ কি, আপনি আমার মুখে পানি ছিটে দিচ্ছেন কেন? আমাকে ঘুমাতে না দিয়ে তুমি আরাম করে ঘুমাবে সেটা আমি কিছুতেই হতে দিব না। কাল রাতে তোমার জন্য শান্তিতে ঘুমাতে পারি নাই। সম্পূর্ণ কম্বল টেনে নিজের কাছে নিয়ে গিয়েছিলে আর এখন আরাম করে ঘুমোচ্ছে। এতই যখন ঠান্ডা লাগে আপনার, তাহলে আপনার বাড়ি থেকে কম্বল সাথে করে নিয়ে আসতে পারতেন। কেন কেন বাড়ি থেকে কম্বল নিয়ে আসতে যাব কেন? তোমাদের বাড়িতে কি একটাই কম্বল আর নাই? উফু, আছে, বাট আম্মু তো একটাই দিচ্ছেন। সবার সাথে আনন্দ ফুর্তি করে ওনার সাথে ঝগড়া মারামারি করে কেটে গেল আরো 2 দিন। আজ আমাকে আবার ওনাদের বাড়িতে যেতে হবে। যদিও যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে তো হবেই। মন খারাপ করে বসে আছি আমি। আম্মু আর আব্বু এমন ভাবে আমাকে অ্যাডভাইস দিচ্ছেন যেন মনে হচ্ছে 1 বছরের বাচ্চাকে কথা বলা শেখাচ্ছেন। এটা করো না, ওটা করো না, অসহ্য। শ্বশুরবাড়িতে এসেছি আজ 3 দিন হয়ে গেল। গতকাল আদিল আমার বাসর রাতে চর দেওয়ার জন্য আমার কাছে ক্ষমা চাইছে। আমি ওনাকে ক্ষমা করে দিছি। তবে এই কথাও বলেছেন আমাকে বউ হিসেবে মানবেন না। না মানলে নাই। রুম গোছাচ্ছি, এমন সময় আদিল এসে বললেন, শোনো আরোহী, আজ আমার একজন ক্লায়েন্ট এসেছেন আমাদের বাড়িতে, তাই তুমি নিচে যাবা না একদম। উনি আমাদের বিয়ে সম্পর্কে কিচ্ছু জানেন না। বিয়েতে মত ছিল না, তাই কাউকে তেমন ইনভাইট করা হয়নি। এখন যদি উনি জানতে পারেন আমি বিয়ে করেছি তাহলে খুব অভিমান করবে আমার উপর। খুব ভালো সম্পর্ক তো ওনার সাথে, তাই। আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম যে আমি যাব না। 1 ঘন্টা যাবৎ ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। উনি সেই যে গিয়েছিলেন এখনো আসেন নাই।
পাশে তাকাতেই দেখলাম রুবা দাঁড়িয়ে আছে। এ কি রুবা, তুমি কখন আসলে? তুমি যখন গভীর চিন্তায় মগ্ন ছিলে তখন এসেছি। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না ভাবি? কষ্ট? কষ্ট কেন হবে? এই যে ভাইয়া এত সময় ধরে সোহানির সাথে বসে বসে গল্প করছে। সোহানি? সোহানি আবার কে? চিনেও না চেনার ভান করে বললাম। কেন ভাবি, তুমি জানো না? সোহানি আপু তো ভাইয়ের গার্লফ্রেন্ড। কি? সোহানি? ও কোথা থেকে আসলো? আর উনি যে আমায় বললেন ওনার নাকি একজন ক্লায়েন্ট এসেছে। ভাইয়া তোমাকে মিথ্যা কথা বলেছে ভাবি। ক্লায়েন্ট আসলে বাবার সাথে মিট করতে আসতো। কথাটা বলে রুবা ব্যালকনি থেকে চলে গেল নিজের রুমে। আচ্ছা, তাহলে ইনিই হলেন ওনার ক্লায়েন্ট, যিনি আমাদের বিয়ের কথা শুনে অভিমান করবে, কচু করবে। অনেকক্ষণ ধরে ভেবেই চলেছি এই সোহানিকে কি করে শাস্তি দেয়া যায়। এই ফকিন্নিকে তো একটা না একটা শাস্তি দিতেই হবে। কি শাস্তি দেয়া যায়? পেয়েছি। আস্তে আস্তে কিচেনে গেলাম। উকি দিয়ে দেখলাম মা কাপে চা ঢালছেন। এটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না। কিন্তু প্ল্যান সাকসেস করতে হলে তো আগে মাকে কিচেন থেকে বের করতে হবে। কি যে করি! পাশে তাকাতেই দেখলাম একটা ফুলদানি পড়ে আছে মাটিতে। ওটাকে তাড়াতাড়ি তুলে নিয়ে ছুঁড়ে মারলাম একটা স্টিলের চেয়ারে। স্টিল হয় খুব জোরেই শব্দ হয়েছে। মা তাড়াতাড়ি বেরিয়ে আসলেন কিচেন থেকে। কিসের আওয়াজ হয়েছে তা দেখার জন্য। আমি আর টাইম নষ্ট না করে ঢুকে গেলাম কিচেনে। এখানে 2 কাপে চা রাখা আছে, একটা আদিলের, আরেকটা নিশ্চয়ই ওই ফকিনির জন্য। নিজের বাড়ি চা নাই, তাই আমার শ্বশুর বাড়িতে আসে চা খাওয়ার লাগি। তাড়াতাড়ি গুঁড়োমরিচের বয়াম থেকে 1 চামচ গুঁড়োমরিচ নিয়ে ঢেলে দিলাম একটা কাপে। তারপর ভালো করে মিক্সড করে জলদি সবকিছু ঠিকঠাক করে বেরিয়ে গেলাম কিচেন থেকে। আমি বের হওয়ার সাথে সাথে মাও চলে এলেন কিচেনে। একটুর জন্য বেঁচে গেছি। মা চা নিয়ে ওপরে যাচ্ছেন। আমি তো ভীষণ ভয়ে আছি, যদি মরিচের কাপটা আদিলের ভাগে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে। মা চাটা দিয়ে সোহানির দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেলেন। আমি আস্তে আস্তে দরজার আড়ালে দাঁড়ালাম। তারপর দরজার ফাঁক থেকে দেখার চেষ্টা করলাম মরিচের কাপটা কার কাছে যায়। দরজার ফাঁক থেকে ওই ফকিনের মুখটা দেখা যায় না, না হলে দেখতাম কেমন বান্দরের চেহারা নিয়ে আমার বরকে পাগল করেছে। একই কোন কাপে মরিচ মিশাইছিলাম সেটাই তো ভুলে গেছি। কিছুক্ষণ পর আদিল একটা কাপ নিলেন, তারপর মুখে দিয়ে সোহানির দিকে তাকিয়ে বললেন, চাটা খুব মজা হয়েছে, খেয়ে দেখো। কথাটা বলে উনি এক টান দিয়ে সম্পূর্ণ কাপ খালি করে ফেলেছেন। ঠান্ডা ছিল তাই সহজেই চাটা খেয়ে নিলেন। ওনার চা খাওয়া দেখে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। যাক বাবা, আল্লাহ বাঁচাইছে, ওনার ভাগে মরিচের কাপটা পড়ে নেই। আদিলে দেখা দেখি সোহানিও এক টান দিয়ে সব চা মুখে ঢেলে দিচ্ছে। সাথে সাথেই ওর চোখ লাল হয়ে উঠেছে ঝালে। হাত থেকে কাপটাও ঠাস করে ফ্লোরে ফেলে দিচ্ছে। ইমা, আমার শাশুড়ি মায়ের এত দামি কাপটা ওই ফকিনেটা ভেঙে দিল। মা আওয়াজ শুনে তাড়াতাড়ি ওপরেই দৌড়ে আসছেন দেখে আমিও সেখান থেকে পালিয়ে গেলাম। বাবা গো বাবা, আমি এখান থেকে যাই, নইলে সবাই আমাকে সন্দেহ করবে। মা সেই রুমে ঢোকার সাথে সাথে আমি আবার চলে গেলাম দরজার চিপায় আর শুনতে চেষ্টা করলাম কি হচ্ছে ভেতরে। মা এগিয়ে এসে বললেন, কি হচ্ছে এখানে? আদিলও বলল, সোহা কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? না আদি, আমার শরীর একদম ঠিক আছে। তাহলে তুমি এমন করছো কেন? আদি, আমাকে কেউ মারার প্ল্যানিং করছে, তাই চায়ের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে যাতে আমি ঝালে মরে যাই। ঝালের কারণে ভালো করে কথাও বলতে পারছে না সোহানি। এই মেয়ে, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ঝাল খেয়ে কেউ মরে নাকি? আর চায়ে মরিচের গুঁড়ো আসবে কোথা থেকে? আমি নিজের হাতে চা বানিয়েছি, বুয়াকে পর্যন্ত বানাতে দেই নেই। আর তুমি বলছো তোমার চায়ের সাথে কেউ মরিচ গুঁড়ো মিশিয়ে দিয়েছে? আদিল, তুমি তো চাটা খেয়েছো, তোমার কি ঝাল লেগেছে? না মা। এই মেয়ে সব সময় এই বাড়িতে আসে আমাদের উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আজ বলেছে চায়ের সাথে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছি, আবার কাল বলবে বিষ মিশিয়ে দিয়েছি। আদিল, এই মেয়েকে বলে দাও যাতে এই বাড়িতে আর না আসে, যত সব। কথাটা বলে মা রেগে রুম থেকে বেরিয়ে গেলেন। আদিল, আমি আর তোমাদের বাড়িতে আসবো না। আচ্ছা আসিস না, আমরা তোর জন্য কাঁদবো নাকি ফকিনি? ঠিক আছে সোহা, কাল না হয় ক্লাবেই দেখা হবে। ওকে বেবি, বাই, লাভ ইউ। এই শাকচুনিটা আমার বাকে লাভ ইউ বলছে। মন তো চাচ্ছে একে লাথি মেরে উগান্ডায় পাঠিয়ে দিই। লাভ ইউ টু। কথাটা বলে আদিল সোহানির কপালে একটা কিস করলো। দরজার ফাঁক থেকে এটুকুই দেখতে পেয়েছি আমি। চোখ বড় বড় করে তাকিয়ে আছি সেদিকে। আদিল ওই ফকিনিকে কিস করলো, আবার লাভ ইউ টু বললো। কই, আমি যে তার বিয়ে করাবো, অথচ আমার হাত ধরেও তো দেখে না। মিস্টার আদিল খান, রেডি থাকেন, আজ আপনার একদিন কি আমার যতদিন লাগে।
চলে এলাম সেখান থেকে এক বস্তা রাগ নিয়ে। অনেকক্ষণ ধরে রুমে বসে আছি আর ভাবছি কি করা যায়। ওনাকে তো কিছুতেই জিজ্ঞেস করা যাবে না সোহানি কেন এসেছিল, না হলে আবার আমায় সন্দেহ করবেন। এসব ভাবনা ফেলে রেখে রুবার রুমে গেলাম। গিয়ে দেখলাম রুবা টিভি দেখছে। টিভিতে তখন নাগিন সিরিয়াল চলছে। রুবা আমায় দেখে টিভি অফ করে দিল। ভাবে কিছু বলবে? আমি হেলে দুলে রুবার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, আচ্ছা রুবা, একটা সত্যি কথা বলো তো, আমি বেশি সুন্দর নাকি ওই সোহানি? না না ভাবি, সোহানি আপুর চাইতে তুমি 100 গুণে সুন্দর। ওয়েট, তোমার সোহানি আপুর পিক দেখাইতেছি। রুবা ফোনে সোহানির পিক বের করে আমার সামনে ধরলো। এমা, এটা তো দেখছি সাদা বান্দরনি, না আছে নাকের ঢক না আছে মুখের ঢক। আচ্ছা রুবা, তোমার ভাইকে কেমনে পছন্দ করলো? আমিও জানি না ভাবি, ভাইয়া এত মেয়েকে কেন একেই ভালোবাসলো। তাছাড়া এখনো তো বাড়ির একটা সুন্দরী বউ আছে, তারপরও কেন এই মেয়ের পেছনে পেছনে, সেটাই তো বুঝি না। আমি আর কিছু না বলে চলে আসলাম নিজের রুমে। কে বা বলবো ওকে। রুমে আসতেই দেখলাম উনি সোফায় বসে আছেন। একি, আপনি কখন এলেন? আর ক্লায়েন্টে কি বললো? উনিও আমতা আমতা করে বললেন, ওই ডিলের ব্যাপারেই ডিসকাস করতে আসছিলেন, আর তুমি বা এত জিজ্ঞেস করছো কেন? ওনার এমন মিথ্যা কথা শুনে কিছু বললাম না, মুখ ঘুরিয়ে নিলাম। ডিনারে বসেছি, হঠাৎই বাবাকে বলে উঠলাম, বাবা, আজ একজন ক্লায়েন্ট এসেছিলেন আমাদের বাড়িতে, মেবি আদিলের সাথে দেখা করতে। কথাটা শুনে আদিলের কাশি উঠে গেছে। কোন রকমে পানি খেয়ে কাশিটা বন্ধ করলেন। কি বলছো মামনি? ক্লায়েন্ট এসেছিল মানে? আজ তো কোনো ক্লায়েন্ট আসার কথা না। আর অফিসে না এসে বাড়িতে আসবে কেন? আর আসলেও আমার সাথে দেখা না করে চলে গেল কেন? সেটা তো জানি না বাবা, এইসব তো আদিল জানে, যেহেতু আদিল ওনার সাথে মিট করেছেন। আদিলের দিকে তাকাতেই দেখলাম উনি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আদিল? কোন ক্লায়েন্ট এসেছিল? আদিল কিছু বলছে না, মাথা নিচু করে আছে। এ কি আদিল, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, বলছো না কেন? আদিল তবুও কিছু বলছে না দেখে রুবাই বলে উঠল, আসলে বাবা, আজ কোনো ক্লায়েন্ট আসেনি, সোহানি আপু এসেছিল আজ। সোহানি আপুর কথা শুনে বাবা রেগে গেলেন। তারপর বললেন, তোমাকে একদিন নয় অনেকদিন বলেছিলাম যেন এই সোহানি মেয়ের সাথে কোনো সম্পর্ক না থাকে, তবুও কেন? আর এখন তোমার বিয়ে হয়েছে, বউ আছে, তাকে রেখে তুমি অন্য মেয়ের সাথে? সি সি আদিল, সি। মাও বললেন, শোনো আদিল, নারীরা সবকিছু সহ্য করতে পারলেও নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখলে কিছুতেই সহ্য করতে পারে না। আদিল খাবার রেখে রেগে উঠে পড়লেন। তারপর হনহনিয়ে রুমে চলে গেলেন। আমি বেশ ভালোই বুঝতে পারছি আজ আমার কপালে শনি রবি সোম মঙ্গল সব আছে। ডিনার করে ধীরে ধীরে রুমে ঢুকলাম। ঢোকার সাথে সাথে উনি আমাকে টান মেরে দেয়ালের সাথে চেপে ধরলেন, যেন আমারই অপেক্ষায় ছিলেন। তুমি বাবার সামনে এসব বলতে গেলে কেন? হ্যাঁ, আমি কি জানি নাকি আপনার সোহানি এসেছিল? যদি আগে বলতেন তাহলে তো আমি আর বলতাম নাকি বাবাকে। আমি আর কিছু শুনতে চাই না, আমার সামনে থেকে চলে যাও তুমি। আমি কেন যাব? আপনি আপনার কুকর্মের জন্য বকা খাইছেন, এতে আমার দোষ কোথায়? সত্যিই তো, আপনি আপনার বিয়ে করা বউ রেখে অন্য এক মেয়ের পেছনে ঘোরেন। ছি। ওহ, জাস্ট শ্যাট আপ। আগেও বলেছি আর এখনো বলছি, আমার যা ইচ্ছে হবে তাই করব। আর স্ত্রীর অধিকার একদম আমার সামনে দেখাতে আসবে না। আমি একটা কেন 1000টা প্রেম করব। অসহ্য। ওনার এসব কথা শুনে আমার চোখ থেকে অটোমেটিক পানি ঝরছে। কোনো মেয়েরই নিজের স্বামীর মুখে এসব কথা শুনে ভালো লাগবে না। আমি চোখের পানি মুছে খাটে গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম উনি রুমে নেই, নিশ্চয়ই গেস্ট রুমেই শুয়েছেন। আমি আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কিচেনে গিয়ে দেখলাম মা কত রকমের রান্না করছেন। কিছু বুঝতে পারলাম না হঠাৎ এত রান্না হচ্ছে কেন, তাও মা নিজে রান্না করছেন। তাই আর কৌতূহল না দমিয়ে বলে ফেললাম, এত রান্না কেন হচ্ছে গো মা? কেউ আসছে নাকি? আসছে তো বটেই। কে আসছে? আসলে দেখে নিস, তার আগে ব্রেকফাস্ট করে নে। আমিও বাধ্য মেয়ের মতো ব্রেকফাস্টটা করে নিলাম। সোফায় বসে আছে আর টিভি দেখছি। হ্যালো এভরিওয়ান। হঠাৎ খুব পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠলাম আমি। তারপর সামনে যাকে দেখলাম তাকে দেখে 440 ভোল্টের শক খেলাম। আমার সামনে স্বয়ং আহিল দাঁড়িয়ে আছে। প্রায় 2 বছর পর দেখলাম, তাই ওকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আর আহিলও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবতে পারিনি আমি এখানে, আর আহিলই বা এখানে কেন? আহিল আমায় দেখে দৌড়ে ব্যাগপত্র সোফায় রেখে এসে জড়িয়ে ধরলো। তারপর জিজ্ঞেস করলো, এ কি রাহি, তুই এখানে? হোয়াট এ সারপ্রাইজ। আমিও আহিলকে ছাড়িয়ে বললাম, সেম প্রশ্ন আমারও। তুই এখানে কি করছিস? আর এটা তো আমার শ্বশুর বাড়ি।
এটা তোর শ্বশুরবাড়ি? লাইক সিরিয়াসলি? আমি তো তোকে বিয়ে করিনি, তাহলে এটা তোর শ্বশুরবাড়ি হলো কেমনে? তোর ফাজলামি এখনো গেল না। তাছাড়া আমি আদিলের বউ, তুই বিয়ে করতে যাবি কেন? আচ্ছা এখন বল তুই এখানে কেন, আর কেমনে কি? আরে বাবা, এটা আমার নিজের বাড়ি। মিস্টার আদিল খান যদি আপনার বর হয় তো আমি আপনার একমাত্র দেবরজি, বুঝলেন ভাবি? কি তুই আদিলের ভাই? আমি তো জানতামই না, শুধু জানতাম ওনার এক ভাই আছে, তাও দেশের বাইরে থাকে। জি, এখন তো বুঝলেন ভাবি। এই তুই এতক্ষণ ধরে আমার ভাবি ভাবি আর আপনি আপনি করছিস কেন? এমা, ভাবিকে কেউ নাম ধরে আর তুই তুকারি করে বললে নাকি? পাপ হয়, পাপ। আচ্ছা তাই? কথাটা বলে কয়েকটা কেলঘুষি বসিয়ে দিলাম আহিলের পিঠে, আর আহিল খিলখিল করে হাসছে। মাকে দাঁড়িয়ে থাকতে দেখে আহিলকে ছেড়ে দিলাম। মা এগিয়ে এসে বললেন, এ কি, তোরা এমন মারামারি করছিলি কেন? আর আদিল, তুমি বা কখন এলে? আর দেখি মনে হচ্ছে অনেক আগেই পরিচয় তোদের। আহিল গলা ছেড়ে বলল, হ্যাঁ মা, আমি এখনই এসেছি, রাতের ফ্লাইট ছিল তাই তাড়াতাড়ি চলে আসলাম। আর হ্যাঁ, আমরা অনেক আগে থেকেই পরিচিত, একসাথে একই স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, বেস্ট ফ্রেন্ড ছিলাম দুজন। মা খুশি হয়ে বললেন, যাক, এট প্লাস আমার রুহির একজন ফ্রেন্ড আসলো, যার সাথে রুহি এখন মন খুলে কথা শেয়ার করতে পারবে। আহিল, তুমি এখন ফ্রেশ হয়ে নাও। আর রুহি, আদিলকে গিয়ে বলতো ব্রেকফাস্ট করতে। আহিলের সাথে ব্রেকফাস্ট করবে বলে এখনো খায়নি। হ্যাঁ মা, ভাইয়া আর রুবাকে দেখছি না তো। ওরা উপরেই আছে, হয়তো এখনো জানেনি তুই এসে পড়েছিস। মায়ের কথা শুনে সিঁড়ির দিকে তাকাতেই দেখলাম উনি রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন আর নিচে নামছেন। এই লোকটা একটা দিনও আমার দিকে সুন্দরভাবে তাকায় না। আদিলকে দাঁড়িয়ে থাকতে দেখে আহিল দৌড়ে গেল, তারপর জড়িয়ে ধরে বলল, হে ব্রো, কোথায় ছিলে তুমি? আমি কতক্ষণ যাবত খুঁজছি তোমায়। তুই আমায় খুঁজছিলি, কিন্তু আমি যে দেখলাম তুই এতক্ষণ মারামারি করছিলি। হয়েছে, এবার বলো রুবা কোথায়? ওকে তো দেখছি না। ছোট ভাইয়া, আমি এখানে। রুবা আহিলকে দেখে জড়িয়ে ধরল। কেমন আসছি ভাইয়া? তখনই মা চলে আসলেন, এসে বললেন, একই রে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস রে, চল ব্রেকফাস্ট করবি। তারপর সবাই ব্রেকফাস্ট করায় বসে পড়লো। কিছুক্ষণ পর রুমে ঢুকলাম, ঢুকে দেখি উনি ল্যাপটপে কাজ করছেন। আমায় দেখে বন্ধ করে দিয়ে বললেন, খুব তো মানুষকে অ্যাডভাইস দিতে জানো, তুমি নিজে কি? হ্যাঁ, আমি তো জাস্ট সোহার সাথে দেখাই করেছিলাম, আর তুমি তো আমার ভাইকে জড়িয়েই ধরে ফেললে। এসব কিছু না, তাই না? সব দোষ তো আমার। আমি আহিলকে জড়িয়ে ধরিনি, আহিল আমায় জড়িয়ে ধরেছে। আর আপনার বউ হিসেবে ধরে নাই, নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে জড়িয়ে ধরেছে। আর কি যেন বলেছিলেন আপনি? সোহানির সাথে জাস্ট দেখা করেছিলেন, আর কিছু করেন নাই, তাই না? না, আর কি করব? তাহলে ওর কপালে কিস কে করেছিল বলুন? আমি করছি। ওয়েট, তুমি কি করে জানলে আমি যে ওকে কিস করছি? এমা, আমি কি থেকে কি বলে ফেললাম, এবার কি বলবো ওনাকে? কি হলো বলো? তার মানে তুমি তখন লুকিয়ে আমাদের ফলো করছিলে এটা, নয়তো যে তুমি কাল সোহানির চায়ের সাথে মরিচ গুঁড়ো মিশিয়েছিলে? না না, আমি কিভাবে মিশাইবো? আমি তো তখন কিচেনেই যাইনি। এই তো আপনার ফকিনের কসম খেয়ে বলছি। এই, তুমি ওর নামে একদম কসম খাবা না বলে দিলাম। কথাটা বলে উনি আবার ল্যাপটপ নিয়ে বসে পড়লেন। বিকেল 3টে বাজে, ছাদে বসে সবাই আড্ডা দিচ্ছি। কিছু খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা 6টায় আমাদের আড্ডা দেওয়া শেষ হলো। নামাজ পড়ে মাকে কিছু রান্নার কাজে হেল্প করলাম। একেবারে ডিনার করে রুমে গেলাম। গিয়ে দেখলাম উনি যেন কি ভাবছেন। আচ্ছা, এখন তো রাত 11:45 বাজে, উনি এখনো ঘুমান না কেন? এক মিনিট, উনি তো সোহানিকে বলেছিলেন আজ উনি ক্লাবে যাবেন। আমিও কিছু একটা ভেবে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ছোট ছোট চোখ করে তাকালাম ওনার দিকে। উনি তখন শার্ট প্যান্ট পরে চুল ব্রাশ করছেন। তারপর আমার দিকে তাকিয়ে চলে গেলেন। আমিও উনি যাওয়ার সাথে সাথে উঠে পড়লাম। তারপর তাড়াতাড়ি করে একটা বোরকা পরে নিলাম আর ওনার পিছু নিলাম উনি ক্লাবে গিয়ে কি করে সেটা দেখার জন্য। বাসা থেকে চুপচাপ বের হলাম। ভাগ্যিস তখন দারোয়ান চাচা ঘুমিয়ে পড়েছিলেন, না হলে তো যেতেই পারতাম না। আচ্ছা, উনি তো ওনার প্রাইভেট কারে করে চলে যাবেন, এখন আমি কি করে যাব? পাশে তাকাতেই দেখলাম একটা সিএনজি যাচ্ছে। তাড়াতাড়ি উঠে পড়লাম সেটাতে, আর ড্রাইভারকে বললাম যাতে কারটাকে ফলো করে। অ্যাট লাস্ট ক্লাবে চলে আসলাম, কিন্তু এখানে এসে পড়লাম আরেক বিপদে। কাপল ছাড়া নাকি ঢুকতে দিবে না। এখন আমি কাপল পাবো কই থেকে? পাশে তাকাতেই দেখলাম একটা ছেলে কোমরে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। আমি ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বললাম, ভাই, আপনার কি পার্টনার দরকার নাকি?
আমারও একটা পার্টনার দরকার। এখন কাপল ছাড়া তো ঢুকতে দেবে না, তাই চাইলে আমি আর আপনি কাপল সেজে যেতে পারি। এ মা, আপনি বোরকা পরেছেন কেন? আর আমি আপনার সাথে যেতে পারবো না, মানুষ হাসাহাসি করবে। দেখুন, আপনিও যেতে পারবেন না আর আমিও না, তাই এখন সব না বলে তাড়াতাড়ি চলুন। ছেলেটা কিছু একটা ভেবে বলল, আচ্ছা চলুন। কোনো রকমে দারোয়ানকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাবে ঢুকে পড়লাম। ঢুকতেই দেখলাম মেয়েরা হেলিয়ে দুলিয়ে ডান্স করছে আর হাতে পার্টি গ্লাসও আছে। বক্সে সুশান্ত সিং এর মাখনা গান বাজছে। মেয়েগুলো পার্টি ড্রেসও পরেছে। এমা, ছি 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 ছি, মেয়েগুলো এসব কি পরেছে? এদের মা বাবা কিছু বলে না হাঁটুর উপরে যে ড্রেস পরে? আমি আর এসব না দেখে ওনাকে খুঁজতে থাকলাম, উনি কোথায় আছেন। আমি অন্ধকারে থাকার কারণে কেউ এতটা খেয়াল করছে না, আমার চোখ তো শুধু ওনাকেই খুঁজছে। হঠাৎই চোখ পড়লো কয়েকটা প্রাইভেট রুমের ওপর, কিন্তু এখানে তো কেউ নেই। তবুও আমি ওই রুমগুলোর দিকে চলে গেলাম। তারপর একটা রুমের দরজা হালকা করে ধাক্কা দিয়ে যা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সোহানি একটা ছেলের কোলে বসে আছে আর ছেলেটার মাথার চুলগুলো ঠিক করে দিচ্ছে। হায় আল্লাহ, এটা তো সেই ছেলেটা যাকে নিয়ে আমি ক্লাবে আসছিলাম। কে এই ছেলে? আর আদিল কোথায়? আর কিছু না ভেবে ফোনটা বের করে কয়েকটা পিক তুলে নিলাম। ভালো হয়েছিল সেদিন রুবার ফোনে পিক দেখেছিলাম, না হলে তো চিনতেই পারতাম না একে। আমিও এগিয়ে গিয়ে বললাম, বাবা কি সুন্দর কি সুন্দর। হঠাৎ কারো কণ্ঠ শুনে চমকে উঠল সোহানি আর জলদি করে ছেলেটার থেকে দূরে সরে গেল। আমার স্বামীকে ফাঁসিয়ে এভাবে লুকিয়ে প্রেম করা হচ্ছে বুঝি? কে আপনি? আর আমি কারো স্বামীকে ফাঁসাইনি। তা আদিলকে তো চেনো, আমি আদিলের স্ত্রী। আজ তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আদিল আমায় মেনে নেয়নি, আর তুমি কি না এসব নোংরামি করে বেড়াচ্ছ? ছি ছি ছি। আদিল বিয়ে করে নিয়েছে? কবে, কখন, কোথায়, কিভাবে? আমি এসব বিশ্বাস করি না। আদিল কথা দিয়েছে শুধু বিয়ে করলে আমায় বিয়ে করবে, আর কাউকে না। বিশ্বাস হচ্ছে না? না হওয়ারই কথা। ওয়েট, বিয়ের পিক দেখাচ্ছি। আমি এক এক করে বিয়ে থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব পিক দেখালাম। আদিল এটা করতে পারে না, আদিল শুধু আমার। এ কি হচ্ছে এসব? আর সোহা, তুমি না বলেছিলে আমায় ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাহলে এখন আদিলের জন্য এত ডিপারেট কেন হচ্ছ? ও জাস্ট শাট আপ রেহান, আমি তোমাকে নয় আদিলকে ভালোবাসি। তাহলে আমার সঙ্গে যা করলে? এসব ভুলে যাও। এদের কথা শুনতে শুনতে আমি বলে উঠলাম, অনেক হয়েছে সোহানি, আর নয়। এবার আমি আদিলকে সবকিছু বলে দিব, কিভাবে ঠকাচ্ছ তুমি ওনাকে। কথাটা বলে চলে আসলাম সেখান থেকে। এখন যেভাবেই হোক বাসায় যেতে হবে। হঠাৎই চোখ পড়লো আদিলের ওপর। তিনি হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছেন। একটা ভেঙচি কেটে চলে আসলাম। এদিকে আমার একটা কাজ তোমাকে করে দিতে হবে রেহান। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো, এরপর তোমার কোনো কথা শোনার প্রশ্নই ওঠে না। তাই নাকি? শোনো রেহান, আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, না হলে তুমি আমার সাথে যা যা করেছো সেটা সবাইকে জানিয়ে দিব, আর বলবো তুমি জোর করে আমার সাথে এসব করেছো। আর একদম চালাকি করার চেষ্টা করবে না, আমার কাছে এইসব কিছু প্রুফও আছে। সোহানির এসব কথা শুনে রেহান ভয় পেয়ে গেছে। সোহানি যে ডেঞ্জারাস, ও সব করতে পারে। তাই রেহান কাপা কাপা গলায় বলল, বলো কি করতে হবে? বেশি কিছু না, জাস্ট এই মেয়েকে শুধু ফলো করতে হবে। কি করে না করে, কোথায় যায় না যায়, এইসব কিছু জানতে হবে। তারপর আমাকে ইনফর্ম করবে। এই মেয়ের জন্য আদি আমায় বিয়ে করেনি, ঠকিয়েছে আমায়। তাই এই মেয়েকে এর উপযুক্ত শাস্তি দিতে হবে। ওনাকে আমার আদিকে সব বলে দিবে, তার আগে আমি ওকে আদির জীবন থেকে সরিয়ে ফেলব। কথাটা বলেই সোহানি একটা শয়তানি হাসি দিল। আমি এখনো ক্লাবের দরজার সামনে দাঁড়িয়ে আছি। কিভাবে যাব এখন? কোন রকমে দারোয়ানের সামনে গিয়ে বললাম, এই যে আমি বাড়ি যাব। তো জান, আমি কি না করছি নাকি? আমি যেতে নিব অমনি আবার আটকে দিল। এ কি, আপনি যার সাথে এসেছিলেন সে কোথায়? আপনি একা একা যেতে পারবেন না। এখন আমি কি করব? কিভাবে যাব? যদি আদিল চলে আসে তাহলে কি হবে? না না, আমায় যেভাবেই হোক বাসায় যেতে হবে। চাচা, এই দেখেন, আপনি যার কথা বলছিলেন সে আপনার পেছনে দাঁড়িয়ে আছে। দারোয়ান পেছনে তাকাতেই আমি ভৌ দৌড়। পালাই বাবা পালাই, না হলে অনেক বকা আর কেলানি খেতে হবে। কোন রকমে সেখান থেকে পালিয়ে তো আসলাম, বাট এখন কথা হলো যাবো কিভাবে? এত রাতে গাড়ি পাওয়া সম্ভব নয়। কিছুক্ষণ পর দেখলাম একটা সিএনজি যাচ্ছে, সেটাই উঠেই বাসায় চলে আসলাম। ধীরে ধীরে রুমে ঢুকে তাড়াতাড়ি বোরকাটা খুলে লুকিয়ে ফেললাম।
তারপর আবার আগের মতো শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। নানা ধরনের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, ওনাকে কি আমি সোহানের পিকগুলো দেখাবো? না না, দেখাবো না। ওনাকে আমি জাস্ট এটাই বলবো যে সোহানি মেয়েটা ভালো নাই। যদি উনি বিশ্বাস করেন তাহলে করলেন, আর না করলে নেই। তাছাড়াও মেঘ কখনো সূর্যকে ঢেকে রাখতে পারে না, তাই সোহানিও আদিলের সামনে যত ভালো হওয়ার অভিনয় করুক না কেন, তার সত্য একদিন আদিল ঠিক জানতে পারবে। এসব কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম সকাল 10টা বাজে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে দেখি মা আর আদিল ডাইনিং টেবিলে বসে আছে খাওয়ার জন্য। আমায় দেখেই মা বললেন, আয় মা, বস। আমিও আদিলের পাশে বসে পড়লাম। খাওয়ার সময় হঠাৎই মা বলে উঠলেন, আদিল, অনেকদিন হয়েছে তোমাদের বিয়ের, অথচ এখনো আরোহী মা কোনো শপিং টপিং করেনি। তাই তুমি আজ আরোহীকে শপিং করতে নিয়ে যাবে। মা, আমি বিজি আছি, তুমি আহিল বা রুবাকে বলো, ওরা না হয় আরোহীকে নিয়ে যাবে। জুবা আজ হোটেলে চলে যাবে, আর আহিল অনেক আগেই অফিসের একটা কাজে বাইরে চলে গেছে। তাই তুমি ওকে নিয়ে শপিংয়ে যাবে, আর এটাই আমার ফাইনাল কথা। আদিলের দিকে তাকিয়ে দেখলাম উনি কপাল কুঁচকে নিজের খাবারের দিকে তাকিয়ে আছেন। হয়তো উনি আমার শপিং এ নিয়ে যেতে চান না। তাই আমি মাকে বললাম, থাক না মা, আমার অনেক কাপড় আছে, আমি না হয় সেগুলো পরে নিব। না আরোহী, আমি যা বলেছি তাই হবে। উনি কিছু না বলে খাবার শেষ করে উঠে গেলেন। তারপর মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, ওকে রেডি হতে বলো ফার্স্ট, আমার অনেক কাজ আছে, আমি অত সময় নষ্ট করতে পারবো না। কথাটা বলে উনি রুম থেকে চলে গেলেন। আমিও মুখ বাঁকিয়ে খাবারে মনোযোগ দিলাম। রুমে আসতেই দেখলাম উনি শার্ট প্যান্ট পরে রেডি। আমার দিকে একবার তাকিয়ে বললেন, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি একটা থ্রি পিস পরে নিলাম। তারপর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে চুলটা কিছু আঁচড়িয়ে নিলাম। শেষ, আমি রেডি। তারপর আদিলকে নিয়ে বেরিয়ে পড়লাম। এদিকে সোহা ওরা শপিং মলে এসেছে। কি করতে হবে আমায়? এখন না, পরে, আমি যখন বলবো তখন। আচ্ছা সোহা, আমরা কি কাজটা ঠিক করছি? চুপ, একদম চুপ। যা করতে বলবো তাই করবা, বুঝছো তুমি? একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছি, বাট একটাও পছন্দ হচ্ছে না। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ভাবলেশীন ফোন টিপে যাচ্ছেন। হঠাৎই একটা ড্রেসের প্রতি চোখ গেল আমার, খুব সুন্দর ড্রেসটা। তাই ড্রেসটা নিয়ে তাড়াতাড়ি ঢুকে পড়লাম ট্রায়াল রুমে। দরজা বন্ধ করার সাথে সাথেই কেউ একজন এসে আমায় জড়িয়ে ধরলো। কিছু বুঝতে পারছি না আমি। লোকটাকে আমি ধাক্কা দিয়ে যেতেই লাগলাম অটোমেটিকলি, বাট তাকে কিছুতেই সরাতে পারছি না। লোকটা আমায় প্রায় 1 মিনিট পরে ছেড়ে দিল। তারপর ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে চলে গেল। আমি এখনো ছেলেটার মুখ দেখিনি, দেখবো কি করে? দেখার তো সুযোগই দেয়নি। কোনো রকমে কয়েকটা জামা কাপড় কিনে বাসায় চলে আসলাম, কিন্তু কিছুতেই ট্রায়াল রুমের কথা মাথা থেকে বের করতে পারছি না। কে এই লোক, আর আমায় এভাবে জড়িয়ে বা ধরলো কেন? কি তার উদ্দেশ্য? ছাদে দাঁড়িয়ে আছে আদিল। হঠাৎই তার ফোন বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সোহানি ফোন করেছে। আদিল ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সোহানি কান্না জড়িত কণ্ঠে বলে উঠলো, আদি, তুমি বিয়ে করে ফেলেছ? কিন্তু তুমি যে আমায় বলেছিলে আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, তাহলে কিভাবে তুমি বিয়ে করতে পারলে? বলো কিভাবে? দেখো সোহা, আমি বিয়েটা অনেক চাপে পড়ে করেছি। আমি এখনো আরোহীকে নিজের স্ত্রীর মর্যাদা দেইনি। আর তুমি কি করে জানলে যে আমি যে বিয়ে করেছি? কে বলেছে তোমায়? কে আবার? তোমার নিজের স্ত্রী আরোহী বলেছে আমাকে। আরোহী তোমায় কোথায় পেলো? ক্লাবে এসেছিল কাল। তুমি কেমন মেয়েকে বিয়ে করলে আদি? কাল তোমার স্ত্রী এসে আমায় শাসিয়ে গেছে যাতে আমি আর তোমাকে ভালো না বাসি। আমার জন্য নাকি তুমি ওকে মেনে নাওনি? শোনো আদি, এখনো টাইম আছে। তুমি ওকে বড় করে দেখো, ও কেমন সেটা ভালো করে দেখো, বুঝো। কথাটা বলে সোহানি খট করে ফোনটা কেটে দিল। আরোহী কাল ক্লাবে গিয়েছিল, কিন্তু কেন? শুধুই কি সোহাকে শাসানোর জন্য, নাকি অন্য কিছু? আমায় এখনই ওর সাথে কথা বলতে হবে। কথাটা বলে রুমে চলে গেল আদিল। আমি ঠিক করেই নিয়েছি, যত তাড়াতাড়ি সম্ভব আদিলকে সোহানির কথা বলে দেব। ওনাকে জানাতে হবে কেমন মেয়েকে ভালোবেসেছেন উনি। আমার কথা শেষ হতে না হতেই উনি রুমে প্রবেশ করলেন। শুনুন, আপনাকে কিছু বলার ছিল। ওই সোহানি মেয়েটা একদম ভালো না, ওকে আমি... কথাটা শেষ না করার আগেই উনি আমার গালে সজোরে চড় বসিয়ে দিলেন। সোহা ভালো না, তুমি বুঝি খুব ভালো? এসব আপনি কি বলছেন? আমি কি করেছি? কি করেছো, কি করো নাই সেটা বলো। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না।
বুঝতে পারছো না তাই তো ওকে বোঝাচ্ছি। সোহা ভালো না সেটা তুমি কি করে জানলে? আই মিন ওকে তুমি কোথায় পেলে? অ্যান্সার মি ড্যাম ইট। আমি কিছু বলছি না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি বা বলবো ওনাকে? এখন যদি ক্লাবের কথা বলি আর উনি উল্টোপাল্টা ভেবে নেন তাহলে? অ্যান্সার মি ড্যাম ইট। ওনার এমন রাগ দেখে আমি কিছু বলতে পারছি না, শুধু নিচের দিকে তাকিয়ে আছি। বলবে না তো? বলবেই বা কি করে? বলার মতো মুখ আছে তোমার? তুমি কি ভেবেছ আমি কিচ্ছু জানি না? আরে তুমি কোথায় যাও না যাও সব খবর আসে আমার কাছে। ওনার কথা শুনে ভয়ার্ত চোখে তাকালাম ওনার দিকে। উনি আমার তাকানো দেখে বললেন, কি হলো, ভয় পেয়ে গেলে যে আমি কি করে জানলাম? তাহলে শোনো, সোহা বলেছে আমায় তুমি কাল ক্লাবে গিয়েছিলে ওকে শাসানোর জন্য। শুধুই কি ওকে শাসানোর জন্য গিয়েছিলে নাকি অন্য কিছু? দেখুন, আপনি আমার কথা বিশ্বাস না করে উল্টাপাল্টা ভাবতে পারেন না। আমি ভেবেছিলাম আপনাকে কথার দ্বারা বোঝাবো, কিন্তু আপনি তো বুঝলেন না। আমার কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে আপনার সোহানি কতটা ভালো, কতটা নিষ্পাপ। ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলে ফোনটা হাতে নিতেই উনি আমার হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে আছাড় মারলেন। ফোনটার ব্যাটারি, মেমোরি, সিম সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে। তুমি কি মনে করেছো তোমার এসব সো কল্ড প্রমাণে বিশ্বাস করে আমি সোহাকে ছেড়ে? নেভার। আমি তোমায় ছাড়তে পারি বাট সোহাকে নয়, বিকজ আই লাভ হিম। বুঝেছো তুমি? আর সোহাকে শাসানোর জন্য তুমি আর জায়গা পেলে না, ক্লাবেই যেতে হলো। আমার তো এখন মনে হচ্ছে তোমার চরিত্রে দোষ আছে। না হলে একটা মেয়ে একা একা এত রাত্রে ক্লাবে যায় কি করে? তাছাড়া ক্লাবে তো কাপল ছাড়া ঢুকতে দেয় না। তাহলে তুমি কি করে গেলে বলো? কি করে? নিশ্চয়ই কেউ আছে যার সাথে পার্সোনাল ডেট করার জন্য গিয়েছিলে। আর শোনো, তোমায় যাতে আমি আমার রুমে আর না দেখি কটি। কথাটা বলে উনি হনহনিয়ে চলে গেলেন। আমায় কিছু বলার সুযোগও দিলেন না। ভীষণ কান্না পাচ্ছে আমার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আমি আর পারছি না এসব নিতে। যার চরিত্রে দোষ আছে সে ওনার চোখে ভালো হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল, আর আমি চরিত্রহীন হয়ে গেলাম। কত সহজেই উনি আমার চরিত্রহীনের দাগ লাগিয়ে দিলেন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয়। আপনি দিনের পর দিন আমায় অপমান করে যাচ্ছেন। আমিও তো একটা মানুষ নাকি? আমারও তো মন বলে কিছু আছে। চোখ থেকে অঝরে পানি পড়ছে আমার, কিন্তু এই পানি দেখার মতো তো আর কেউ নেই। লিভিং রুমে মুখ ফুলিয়ে বসে আছে আদিল। রাগে তার নাক মুখ লাল হয়ে আছে। হঠাৎই কলিং বেল বেজে উঠল। আদিল এক রাশ বিরক্ত নিয়েই দরজাটা খুললো। খুলতেই দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। এ কি, কে আপনি? বাহ মিস্টার আদিল খান, আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন বলছেন কে আমি? হাউ ফানি। দিস ইজ হোয়াট ইউ আর সেইং? আমি কারো ভালোবাসা কেড়ে নেইনি। আর হেয়ালি না করে সোজাসুজি বলবেন কে আপনি। ওকে ফাইন, বলছি কে আমি। তার আগে বাহিরে চলুন, সেখানে না হয় বলবো। এভাবে দরজায় দাঁড়িয়ে বলা যায় নাকি? আচ্ছা চলুন। আদিল ছেলেটাকে নিয়ে তাদের গার্ডেনে গেল। এখন বলুন, আপনি কোন ভালোবাসার কথা বলেছিলেন? আমি আরোহীর কথা বলছি। আমি ওর বয়ফ্রেন্ড। খুব ভালোবাসি আমরা দুজন দুজনকে। হোয়াট ননসেন্স! কি বলছেন আপনি এগুলো? আরোহীর বয়ফ্রেন্ড মানে? হ্যাঁ, আমি আরোহীর বয়ফ্রেন্ড, আর আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি আপনার কথা বিশ্বাস করি না, আর করবই বা কেন? কোনো অপরিচিত ব্যক্তি এসে বলল আর আমি বিশ্বাস করে নিব? অতটাও বোকা নই। ওকে ফাইন, আমি জানি আপনি ট্রাস্ট করবেন না। সেদিন রাতে আরোহী আমার সাথে দেখা করার জন্য ক্লাবে গিয়েছিল। বিশ্বাস না করলে দারোয়ানকে জিজ্ঞেস করতে পারেন। যদি আমার এই কথাও আপনার বিশ্বাস না হয়, তাহলে আমার কাছে আরো প্রমাণ আছে, সেগুলো দেখাচ্ছি। ছেলেটা ফোন বের করে ট্রায়াল রুমের জড়িয়ে ধরা ফটোগুলো দেখালো। এসব দেখে আদিল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ভাবতেই পারছে না আরোহী এতটা নিজ। সাথে তার প্রচন্ড রাগও হচ্ছে। আই হোপ আপনার এখন বিশ্বাস হয়েছে। আর পারলে আমার আরোহীকে আমার কাছে ফিরিয়ে দিন প্লিজ। ও আমায় সেদিন কল করে খুব কেঁদেছিল আর বলেছিল ও আমায় ছাড়া বাঁচবে না, আর আপনি ওকে ডিভোর্স দিয়ে দিবেন। খুব ভালোবাসি আমি ওকে, তাই ওর কথা ফেলতে পারিনি, আর আপনার সাথে দেখা করার জন্য চলে আসলাম। এখন আমি আসি তাহলে। কথাটা বলে ছেলেটা চলে গেল। আর যাওয়ার আগে বলে গেল, সবসময় আমরা যা দেখি তা সত্য হয় না, তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। ফ্লোরে এখনো বসে আছি আমি, আর ভাবছি কি থেকে কি হয়ে গেল। মাও বাড়িতে নেই, রুবাও হোস্টেলে চলে গেছে। খুব একা একা লাগছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে ধ্যান ভাঙলো আমার। তাকিয়ে দেখলাম উনি এসেছেন। আমি ওনাকে দেখে সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। উনি রেগে তেড়ে আসলেন আমার দিকে। তারপর আমার হাত ধরে টেনে দাঁড় করিয়ে আবার চর বসিয়ে দিলেন গালে। আগের চর খুব জোরেই পড়েছিল, যার জন্য খুব ব্যথা করছিল। এখন আবার একই জায়গায় চর দেয় গাল আরো বেশি ব্যথা করছে। সোয়াকে খারাপ প্রমাণ করতে চাইছিলে আমার কাছে। তুমি নিজে কতটা ভালো তা আমার জানা হয়ে গেছে। ভাগ্যিস আজ তোমার প্রাক্তন প্রেমিক এসে সব বলে গেল, না হলে তো জানতেই পারতাম না তুমি যে এতটা নিজ থার্ড ক্লাসের মেয়ে। ক্লাবে যাওয়া, ট্রায়াল রুমে গিয়ে প্রাক্তনকে জড়িয়ে ধরা, এসব শুধু তোমার দ্বারাই সম্ভব। আমার সন্দেহই ঠিক
সেদিন তুমি সোহাকে শাসানোর জন্য নয়, নিজের প্রাক্তনের সাথে ডেট করতে গিয়েছিলে। এসব আপনি কি মিথ্যা অপবাদ দিচ্ছেন আমার উপর? সেদিন আমি আপনাকে ফলো করতে গিয়েছিলাম আপনি ক্লাবে গিয়ে কি করেন সেটা দেখার জন্য। ও আমাকে তোমার মতো মনে করো নাকি যে তুমি যা করে বেড়াও সেটাও আমি করব? আপনি এসব কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আর বুঝতে হবে না তোমায়, এখনই এখান থেকে বেরিয়ে যাও, আর আমার সামনে আসবে না। আমি খুব শীঘ্রই তোমায় ডিভোর্স দিয়ে দিব, আর তোমাকে তোমার প্রাক্তনের কাছে পাঠিয়ে দিব, আর আমিও সোহাকে বিয়ে করে নিব। এখন এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি আমার দোষ না জেনে কিছুতেই যাব না। আর কি প্রান্তন প্রান্তন করছেন? কতবার বলবো আমার সামনে এসো না? এখনই আমার বাসা থেকে বের হয়ে যাও, আর কোনোদিন এই বাসায় আসবে না। কি বলছেন? আমি বাড়ি ছাড়বো কেন? কি ভুল করেছি? কি দোষ করেছো তুমি জানতে চাও? কি দোষ করনি সেটা বলো। বাই দ্য ওয়ে, আই ক্যান্ট এক্সপ্লেইন টু ইউ নাও। কেন এক্সপ্লেইন করতে পারবেন না? কারণ আমি তোমাকে বলতে বাধ্য নই। কথাটা বলে উনি আমায় সজোরে ধাক্কা মারলেন। হঠাৎ ধাক্কা দেওয়ার কারণে তাল সামলাতে না পেরে ফ্লোরে গিয়ে পড়লাম। মাথাও খাটের কোণার সাথে লেগে খানিকটা কেটে গেছে। আমি বলছি এখান থেকে চলে যাও, নাকি ধাক্কা দিয়ে বের করে দিব? আমি নড়তে পারছি না, শরীর প্রচন্ড ব্যথা করছে। আমি নড়ছি না দেখে উনি এসে আমার টেনে দাঁড় করিয়ে দিয়ে আমাকে টানতে টানতে নিচে নামাতে লাগলেন। আমি ওনার হাত আমার হাত থেকে সরানোর চেষ্টা করছি। উনি এমন ভাবে আমার হাত চেপে ধরেছেন যেন মনে হচ্ছে এখনই হাতের হাড় ভেঙে যাবে। তবু উনি আমার হাত ছাড়ছেন না। একেবারে মেইন ডোরের সামনে এসে থামালেন। তারপর বললেন, আমার বাড়িতে কোনো চরিত্রহীনের স্থান নেই। অতঃপর উনি আমায় ধাক্কা মেরে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি দরজা ধাক্কা দিয়ে যাচ্ছি, কিন্তু উনি দরজা খুলছেন না। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে সেখানে বসে পড়লাম। চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়ছে। কি থেকে কি হয়ে গেল? কি দোষ করেছিলাম আমি, যার জন্য এত বড় শাস্তি পাচ্ছি? আমার কথা না শুনে উনি আমায় এভাবে ধাক্কা দিয়ে বের করে দিলেন, চরিত্রহীন বানিয়ে দিলেন। অ্যাটলিস্ট কারণটা তো বলতে পারতেন। সন্ধ্যাও হয়ে গেছে, এখন কোথায় যাব আমি? বাপের বাড়িতেও যেতে পারবো না। সেখানে গেলে এক এক মানুষের এক এক কথা বলবে। আমার মা বাবার অসম্মান হবে। আমি কিছুতেই আমার কারণে আমার মা বাবাকে ছোট করতে পারবো না, আর এই বাড়িতেও থাকতে পারবো না। অ্যান্ড আই অলসো প্রমিস, আমি নিজে থেকে এই বাড়িতে ফিরে আসবো না, কখনো না। রাস্তা দিয়ে এক মনে হেঁটে চলেছি, কোথায় যাব জানা নেই। হঠাৎই মনে হলো আমার বেস্ট ফ্রেন্ড রিঙ্কির কথা। সে তো চট্টগ্রাম থাকে, আমি সেখানেই চলে যাব। রিঙ্কির মা বাবাও আমায় খুব আদর স্নেহ করেন। আমি গেলে ওনারা আমায় ফেলে দিতে পারবেন না। সেখানে গিয়েই না হয় চাকরি খুঁজে নেব। এই নিষ্ঠুর ঢাকা শহর ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। আমি দোয়া করি আদিল যাতে ওনার সোহানীকে নিয়ে ভালো থাকে, কিন্তু আমিও তো চাইলেই ওনাকে ঘৃণা করতে পারছি না। এই কয়েকদিনে আমি যে ওনাকে খুব ভালোবেসে ফেলেছি। রাতও হয়ে এসেছে, মুখে এসে বাস সিএনজি লাইট পড়ছে। রাস্তার সাইডেই বসে পড়লাম আমি। আমার কাছে একটা কানা করেও নেই, চট্টগ্রাম যাব কি করে? আর রাতও তো হয়ে গেছে। কোন রকমে দাঁড়ালাম আমি। একটা বাড়ি চোখে পড়েছে, দেখি এখানে কেউ আজ রাত থাকতে দেয় কিনা। আস্তে আস্তে হেঁটে হেঁটে একটা গলির বাড়ির সামনে দাঁড়ালাম। তারপর এগিয়ে গিয়ে দরজার কড়া নাড়লাম। একটু পর একজন মধ্যবয়সী মহিলা এসে দরজা খুললেন। আমায় দাঁড়িয়ে থাকতে দেখে উনি বললেন, এ কি মা, কে তুমি? আন্টি, আমি আরোহী। আমি একটা বিপদে পড়ে গেছি। আসলে আন্টি, আমি ঢাকা শহরে কিচ্ছু চিনি না। যদি আপনি আমায় আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। আমি কাল সকালেই চলে যাব। ঠিক আছে, আসো মা, ভেতরে আসো। আর তোমার মাথায় এই চোট কিসের? আসার সময় কোথাও লেগে গিয়েছিল মনে হয়। মহিলাটি এখনো আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমার কথা ওনার বিশ্বাস হয়নি। আমার দিকে একটু এগিয়ে এসে বললেন, আসার সময় কোথাও চোট পেয়েছো, কিন্তু তোমার গালে যে 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে সেটা তো অন্য কথা বলছে। আমি ওনার কথা শুনে কেঁদে দিলাম। আর যে কান্না চেপে রাখা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। কাঁদতে কাঁদতেই ওনাকে বললাম, প্লিজ আন্টি, আমাকে এসব জিজ্ঞেস করবেন না। আমি কিচ্ছু বলতে পারবো না। আপনাদের বাড়ি থেকে খাওয়ার মতো কিছু আছে? আমাকে কি একটু খাবার দেবেন? আমার খুব খিদে পেয়েছে। দুপুর থেকে কিচ্ছু খাইনি। আমার কথা শুনে মহিলাটির চোখে পানি এসে গেছে। উনি তাড়াতাড়ি ওনার চোখের পানি মুছে বললেন, হ্যাঁ মা, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। তার আগে তুমি ফ্রেশ হয়ে নাও। আমিও আন্টির কথা মতো ফ্রেশ হয়ে নিলাম। উনি আমাকে 1 প্লেট ভাত এনে দিলেন। আমি কয়েক লোকমা মুখে দিয়ে আর খেতে পারছি না, যেন গলা দিয়ে খাবার নামছেই না। তারপরও কোনো রকমে খাবারটা খেয়ে নিলাম। বিছানায় শুয়ে আছি আমি, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছে না। শুধু আদিলের কথা মনে পড়ছে। আচ্ছা, উনি খেয়েছেন তো? কেমন আছেন উনি? এসব কি ভাবছি আমি? ওনা তো দিব্যি ভালো থাকার কথা। সোফা এলোমেলো হয়ে পড়ে আছে আদিল। কিছুই ভালো লাগছে না তার। কেমন যেন এক অদ্ভুত কষ্ট অনুভব করছে। হঠাৎ আদিলের চোখ পড়ল আরোহীর ফ্লোরে পড়ে থাকা ফোনের দিকে। আদিল জলদি করে ফোনটা হাতে নিল। তারপর ব্যাটারি, সিম
সেটিংস করে ফোন ওপেন করলো, কল লিস্ট গ্যালারি সব খুঁজলো, বাট প্রমাণের মতো কিছুই পেল না। আদিল ফোনটা সোফায় রেখে একটা তাচ্ছিল্যের হাসি দিল। সকালে রোদ আমার চোখে এসে পড়তেই ঘুম ভেঙে গেল। আমি লাফিয়ে ঘুম থেকে উঠলাম। কিচেনে উকি দিতেই দেখলাম আন্টি রান্না করছে। আমি জলদি করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আন্টিকে গিয়ে বললাম, আন্টি আমি চলে যাচ্ছি, ভালো থাকবেন। এ কি মা, তুমি সকালের নাস্তা না করেই চলে যাবে নাকি? বসো বসো, আমি এক্ষুনি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আমি নাস্তা করে ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। উনি একদিনেই আমায় অনেক ভালোবেসেছেন, যত্ন করেছেন। ওনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এত কিছু করতো না। সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো আমি। রাস্তায় 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। সকাল 6টা বেজে 7টা হয়ে গেছে। একটা কানাকড়িও নেই আমার কাছে, যাবো কি করে সেটাই ভাবছি। হঠাৎই চোখ গেল আমার হাতের দুটো বালার দিকে, কিন্তু এগুলো তো আমার শাশুড়ি মা আমায় দিয়েছিলেন। তাছাড়াও এই বালা ছাড়া তো আমার কাছে আর কিছু নেই। আর কিছু না ভেবে আমি বালা দুটো বন্ধক দিয়ে দিলাম, আর যা টাকা পেলাম সেটা দিয়ে চট্টগ্রাম রওনা দিলাম। আরোহী কোথায়? তুই দেখ, আমি এসে গেছি। এই মেয়ের কোনো সারা শব্দ নেই কেন? মায়ের ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসলো আদিল। আদিল, তুমি একা কেন? আরোহী কোথায়? আরোহী এই বাড়িতে নেই মা, ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। আদিল, এসব কি বলছো তুমি? আরোহীকে কেন বের করে দিয়েছো? কি করেছে কি ও? ও আমায় ঠকিয়েছে মা, তাই ওকে আমি বিদায় করে দিয়েছি। আর খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব, তারপর সোহাকে বিয়ে করব। আদিলের মা আদিলের কথা শুনে রেগে কষিয়ে একটা চর বসিয়ে দিলেন গালে। বিয়ে কি তোমার কাছে ছেলেখেলা মনে হয় নাকি, যে যখন তখন ডিভোর্স দিয়ে দিবে? শোনো, আর যদি তোমার মুখে এই সোহানী মেয়েটার কথা শুনি তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। আর তুমি যা করেছো সেটার জন্য অনেক পস্তাতে হবে তোমাকে, অনেক। কথাটা বলে মা নিজের রুমে চলে গেলেন। ট্রেনে জানালার পাশে বসে এক মনে বাইরে তাকিয়ে আছি। আচমকাই মনে পড়লো রিঙ্কির কথা। আমি তো রিঙ্কিকে জানাইনি আমি যে চট্টগ্রাম যাচ্ছি। ও যদি স্টেশনে না থাকে তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছাবো কি করে? ফোনও তো আনিনি। পাশে তাকাতেই দেখলাম একটা লোক ওনার ফোন ঘাটছে। আমি ওনার দিকে তাকিয়ে ইতস্তত করে বললাম, ভাইয়া আপনার ফোনটা একটু দেবেন প্লিজ, আমি একজনকে ফোন করব। লোকটা আমার সাথে সাথে ফোনটা দিয়ে দিল। আমি রিঙ্কির নাম্বার ডায়াল করলাম। রিং হচ্ছে বাট কল রিসিভ করছে না। 2বার কল কেটে গেল। আরেকবার দেওয়ার সাথে সাথেই কল রিসিভ করলো। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি বললাম, শোন রিঙ্কি, আমি আরোহী বলছি, আমি চট্টগ্রাম আসছি, তুই একটু স্টেশনে থাকিস প্লিজ। ওকে রাখছি আমি। আর কয়েক মিনিট পরেই ট্রেন ছেড়ে দেবে, আর আমি ওই ঢাকা শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। সেখানে গিয়ে নতুন করে জীবন শুরু করব। মনকে তো শক্ত করে নিলাম, তবুও কেন জানি না খুব কষ্ট হচ্ছে। হয়তো কাছের মানুষদের ছেড়ে চলে যাচ্ছি সেই জন্য, কিন্তু এতে আমার কাছের মানুষরা খুশি থাকলে আমি খুশি। আর আমার স্বামী তো নিজেই বলে দিয়েছে আমি যাতে ওনার সামনে না যাই। আমি আপনার কথা রাখবো আদিল, আর কোনোদিন আপনার সামনে যাব না, আপনাকে ডিস্টার্ব করব না। আমার নিজেরই এখন খুব লজ্জা লাগছে। আমি আপনার সাথে ঝগড়া করেছি, স্ত্রীর অধিকার নিয়ে সামনে গিয়েছি। হয়তো এখন আপনি আপনার সোহানীকে নিয়ে ব্যস্ত আছেন, আর আমি ব্যস্ত আছি এই ঢাকা শহর ছেড়ে চলে যাবার। আমি যে আমার মুখও আপনাকে দেখাতে চাই না আদিল, আর না কোনোদিন দেখাবো। আমি আর কান্না আটকে রাখতে পারলাম না, ফুপিয়ে কেঁদে উঠলাম। এতে ট্রেনের অনেক যাত্রীরা আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ মুছে জানালার পাশে প্রকৃতি দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। কত সুন্দর এই প্রকৃতি, সুন্দর সবই সুন্দর, শুধু সুন্দর না আমার এই জীবনটা। আহিলও ফিরে এসেছে, তার কাজ শেষ। তাই মায়ের মুখ থেকে আদিলের কথা শুনে ভীষণ রেগে আছে সে। তাই এখন যাচ্ছে আদিলের সাথে বোঝাপড়া করতে। আদিলের রুমে এসে চিৎকার দিয়ে উঠলো আহিল। ভাইয়া, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? তুমি রুইকে কেন বাড়ি থেকে বের করে দিয়েছো বলো? আমি তোকে বলতে বাধ্য নই। কেন বাধ্য নয় তুমি? বলো কেন রুইকে বের করে দিয়েছো? কি অন্যায় করেছে ও? ও আমায় ঠকিয়েছে। ও রাতে ক্লাবে গিয়ে ছেলেদের সাথে টাইম স্পেন্ড করে ছেলেদেরকে জড়িয়ে ধরে। তাই এসব তোমায় কে বলেছে? কে আবার? আরোহীর প্রাক্তন প্রেমিক বলেছে। আর আরোহী এখন ওর কাছে আছে। প্রেমিক? কি বলছো তুমি ভাইয়া? ওর তো কোনো প্রেমিক টেমিক নেই। আর প্রাক্তন ওই বা আসলো কোথা থেকে? লিসেন ভাইয়া, আমি জানি না কে তোমাকে কি বলেছে বা কি প্রমাণ দেখিয়েছে, বাট আই এম শিওর এটা কোনো ষড়যন্ত্র ছিল রুহিকে তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য। টোটাল 7 বছর আমি রুহির সাথে পড়ালেখা করেছি, শুধু তাই নয় বেস্ট ফ্রেন্ড ছিলাম ওর। তাই ওর সবকিছু জানি আমি। ও কিছুতেই এমন নিজ কাজ করতে পারে না। এনাফ ইজ এনাফ আহিল,
তোকে কে বলেছে আরোহীকে নিয়ে মাথা ঘামাতে? চলে যায় এখান থেকে, কিচ্ছু ভালো লাগছে না আমার। আহিল চলে যেতে নিবে তখনই ওর চোখ গেল সোফার নিচে পড়ে থাকা মেমোরি কার্ডের দিকে। আহিল এগিয়ে এসে মেমোরিটা হাতে নিল। ভাইয়া, এই মেমোরি কি তোমার? আদিল একটু ভালো করে দেখে বলল, না তো। তোমার না তাহলে কার? ওয়েট, দেখছি। আহিল মেমোরি কার্ড ওর ফোনে ঢুকালো, তারপর গ্যালারিতে গেল। গ্যালারির একটা ফটোতে চোখ আটকে গেল আহিলের। এ কি, এটা তো সোহানী আপু। ছবিটা দেখে আদিলের দিকে ফোনটা এগিয়ে দিল। হ্যাঁ, এটা তো সোহানী, বাট এই ছেলেটাকে? আহিল ছেলেটাকে দেখে খাটে ফোনটা ছুঁড়ে মারলো। কি হলো আহিল, তুই এভাবে ফোনটা ছুঁড়ে মারলি কেন? ভাইয়া, এই ছেলেটা আমার ফ্রেন্ড রেহান, বাট রেহান সোহানী আপুর সাথে এত ক্লোজ হয়ে কি করছে? এই ছেলে তোর ফ্রেন্ড? কি বলছিস এসব? ও তো আরোহীর বয়ফ্রেন্ড। ও সেটা ভাইয়া, আমি আগেও বলেছি আর এখনো বলছি, রুহির কোনো বয়ফ্রেন্ড নেই। যদি হতো তাহলে দুজনের মধ্যে একজনে হলেও বলতো। বাই দা ওয়ে, তোমায় কে বলেছে রোহান রুহির বয়ফ্রেন্ড? কেন? রেহান নিজে বলেছে। কি বলেছে? আদিল আহিলকে সব খুলে বলল, প্রমাণের কথাও বলল। আচ্ছা, আমি যতদূর জানি রেহান ক্লু দিয়ে কথা বলতে পছন্দ করে। ও কি তোমায় কোনো ক্লু দিয়েছে? না, ও তো আমায় কোনো ক্লু দেয়নি। তাছাড়াও রেহান কি বলেছে সবাই তো তোকে খুলে বললাম। ভাবো ভাইয়া ভাবো, রেহানের সাথে চলাফেরা করেছি আমি, তাই খুব ভালোভাবেই চিনি ওকে। ও এত বড় মিথ্যা বলতে পারে না। আই এম ড্যাম শিওর ওকে কেউ বাধ্য করেছে মিথ্যা বলার জন্য। আদিল কিছুক্ষণ ভেবে বলল, রেহান আমায় যাবার সময় বলে গিয়েছিল সবসময় আমরা যা দেখি তা সত্য হয় না, তাই যা করি না কেন ভেবেচিন্তে যেন করি। বা ভাইয়া বা, এই ছোট্ট কথাটি তোমার মাথায় ঢুকলো না? ভাইয়া, তুমি রাগকে সবসময় প্রাধান্য দাও। তোমার উচিত ছিল রুহির কথাগুলো শোনা। তুমি তো ওর কথা না শুনে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো। আচ্ছা ভাইয়া, তুমি ওর গায়ে হাত তোলনি তো? কেন? না মানে রুহি আমায় সবসময় বলতো ওর নাকি মেয়েদের উপরে হাত তোলা একদমই পছন্দ নয়। আহিলের কথা শুনে আদিল মাথা নিচু করে আসছে। অনেক অনুশোচনা হচ্ছে তার। আদিলের মাথা নিচু করে দেখে আহিল যা বুঝার বুঝে গেল। তারপর আদিলের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের আরো ক্লিয়ার করে সব জানতে হবে। আমি রেহানকে কফি শপে ডাকছি, তুমি রেডি হয়ে নাও। আহিল আদিলের থেকে একটু দূরে গিয়ে রোহানকে ফোন করলো। রিং হওয়ার কিছুক্ষণ পর রেহান ফোন রিসিভ করলো। হ্যালো রেহান, আমি আহিল বলছি। তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? হঠাৎ দেখা করতে বললি যে? এমনি কতদিন ধরে তোকে দেখি না তো, তাই একটু দেখা করতে ইচ্ছে করছে আর কি। থাক, তুই যদি আসতে না চাস তো আসিস না। আমি তোকে কখন বললাম যে আমি আসবো না? কোথায় আসতে হবে বল, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, কফি শপে চলে আয় তুই, আমি ওয়েট করব। ওকে, ডান। আহিল রেহানের সাথে কথা বলে আদিলের দিকে তাকিয়ে বলল, রেডি হয়ে নাও ফার্স্ট। রেহান দেখা করতে রাজি হয়েছে, আর সব সত্য শোনার জন্য প্রস্তুত আছো তো? কথাটা বলে আহিল চলে গেল। কফি শপে বসে আছে আদিল আর আহিল, আর অপেক্ষায় আছে কখন রেহান আসবে। প্রায় 15 মিনিট পর রেহানের দর্শন মিলল। রেহান টেবিলে এসে বসতেই আদিলকে দেখে চমকে গেল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এখানে কি করছেন? আরে উনি তো আমার ভাইয়া আদিল, তুই চিনিস নাকি? রেহান কিছু না বলে এক ধ্যানে টেবিলের দিকে তাকিয়ে আছে। আরোহী কেমন আছে? আদিলের এমন প্রশ্নে আহিল আর রেহান দুজনেই চমকে উঠল। আরোহী কেমন আছে সেটা আমি কি করে জানবো? ও তো তোমার গার্লফ্রেন্ড, আর বাড়ি ছেড়ে যখন চলে গেছে তখন নিশ্চয়ই তোমার কাছেই আছে। এসব কি বলছেন আপনি ভাইয়া? আরোহী আমার কাছে নেই, আর আপনি ওকে বাড়ি থেকেই বা কেন বের করে দিয়েছেন? কারণ আমার বাড়িতে কোনো ধোঁকাবাজের জায়গা নেই। রেহান আদিলের দিক থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বসে আছে। আহিল একটু গলা ঝেড়ে বলল, ভাইয়া আমি সব বলেছে রেহান। আই ডোন্ট নো তুই কেন এসব করেছিস, কার কথাই বা করেছিস। তুই তো এমন না তাহলে। দেখ, তোর এমন মিথ্যা কথা আর মিথ্যা প্রমাণে ওরা আলাদা হয়ে গেছে। এখন যদি ওদের ডিভোর্স না চাস তো বলে ফেল প্লিজ যে এসব কার কথাই করেছিস। তুই এত শিওর কি করে যে আমি সব মিথ্যে বলেছি আর কারো কথাই করছি? বিকজ আই ট্রাস্ট ইউ। বন্ধু আমি তোর, তাই সব জানি আমি। তুই আর রুহি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নস, ইভেন তোরা একজন আরেকজনকে চিনিস না পর্যন্ত। আমি তোকে যেমন বিশ্বাস করি তেমনি রুহিকেও বিশ্বাস করি,
তাই এখন সত্যি কথাটা বলে দে প্লিজ, কার কথায় এমন করেছিস? রেহান তবুও কিচ্ছু বলছে না। আদিল শুধু বসে বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। দেখ রেহান, তুই যদি না বলিস তো আমি অন্য পথ বেছে নেব। অন্য পথ মানে? আহিল একটা ছোট্ট হাসি দিয়ে তার ফোন বের করে রেহানকে তার আর সোহানের ক্লোজ ফটোগুলো দেখালো। রেহান ছবিগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই কি, এটা তো সেই দিনের ফটোগুলো যেদিন আরোহী গিয়ে আমাকে আর সোহানীকে একসাথে দেখে নিয়েছিল। কথাটা বলে রেহান আবার মাথা নিচু করে নিল। রেহানের কথা শুনে আদিল আর আহিল দুজনেই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রেহানের দিকে। তার মানে এই মেমোরিটা আরোহীর ছিল, আর ও আমায় সেদিন এই ফটোগুলোই দেখাতে চেয়েছিল, বাট আমি তাকে বিশ্বাস করিনি। আদিলের কথা শুনে আহিল একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে আবার রেহানের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই তুই আর কিউরিসিটি না বাড়িয়ে বলে ফেল প্লিজ। ওকে ফাইন, বলছি আমি সব। রেহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেদিন আরোহী আমার সাথে মিট বা ডেট করতে ক্লাবে যায়নি, ও তো আমায় চিনত পর্যন্ত না। তারপর রেহান আদিল আর আহিলকে A to Z খুলে বলল, তাই এসব কে করাচ্ছে এটা তো বললি না। সোহানী করিয়েছে। কি? সোহানী তোমায় এসব করতে বলেছে? বাট হোয়াই? যাতে আপনি আর আরোহী আলাদা হয়ে যান, সেই জন্য। সোহানী তোকে বললো আর তুই রাজি হয়ে গেলি? হোয়াই ব্রো? আমি কি এমনি এমনি রাজি হয়েছি নাকি? ও আমায় ব্ল্যাকমেল করেছে এসব করার জন্য। কি ধরনের ব্ল্যাকমেল? আসলে সোহানীর সাথে আমার 2 বছরের সম্পর্ক, আর অনেকবার আমি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে গিয়েছিলাম। আমি যাইনি, ও নিজেই আমায় জোর করতো, আর ওই মুহূর্তের ছবি দেখিয়ে ও আমায় ব্ল্যাকমেল করতো। সেদিন ট্রায়াল রুমে আমি আরোহীকে জড়িয়ে ধরেছিলাম, আর সোহানী ছবিগুলো তুলেছিল। আমি এমন করতে চাইনি, আমি জানি আরোহীর সাথে আমি যা করেছি সেটা অন্যায় করেছি, ক্ষমার অযোগ্য আমি। তবু আরোহীর কাছে একদিন আমি ক্ষমা চেয়ে নেব। আর অন্যায় কিন্তু আমি একা করিনি, আদিল ভাইয়াও অন্যায় করেছে। ওনার এইভাবে আরোহীকে বের করে দেওয়া একদম উচিত হয়নি। আরোহীর কথাও শোনা উচিত ছিল ওনার। আরোহী মেয়েটা সত্যিই খুব ভালো, আর খুব ভালোবাসে আদিল ভাইয়াকে। সেদিনের কথার দ্বারাই বুঝেছিলাম আমি তো সেদিন ভাইয়াকে এটাও বলেছিলাম যে আমরা সবসময় যা দেখি তা সত্য হয় না, তাই যাই করুন না কেন ভালো করে চিন্তা ভাবনা করে যেন করেন। যাই হোক, আমি এবার যাই, ভালো থেকো। কথাটা বলে চলে গেল রেহান। আদিল এখনো শক্ত হয়ে বসে আছে। কি মনে হতেই কফি শপ ছেড়ে বেরিয়ে গেল সে। তারপর একটা লেকের পাড়ে গিয়ে সোহানীকে ফোন করলো। কিছুক্ষণ পরেই সোহানী চলে আসলো। সোহানীকে দেখেই আদিলের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে, তবুও রাগ প্রকাশ না করেই বলল, শুনো সোহানী, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো বেবি, কি বলবি? আমি আরোহীকে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ও একটা ধোঁকাবাজ, আর তুমি তো জানো ধোঁকাবাজকে আমি একদম লাইক করি না। তাই আমি এখন তোমাকে বিয়ে করব। তুমি কি আমায় বিয়ে করবে? কি বলছো তুমি? তোমাকে বিয়ে না করার কি আছে? তোমাকে বিয়ে করার জন্যই তো আমি এত কিছু করলাম, এত প্ল্যান করলাম। নাও আই অ্যাম সাকসেস। সোহানীর কথা শুনে আদিল আর রাগ কন্ট্রোল করতে পারলো না, কষিয়ে একটা চর বসিয়ে দিল। তুই কি মনে করেছিস তুই এত কিছু করবি তারপর আমি তোকে বিয়ে করব? সেই ভুল আমি করব না। খুব ভালো করেছে আমি আরোহীকে বিয়ে করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও তোর জন্য হারাতে হয়েছে। যে মেয়েটা ফুলের মতো নিষ্পাপ, সে মেয়েটিকে আমি চরিত্রহীন বলেছি, আর যে আসল চরিত্রহীন তাকে আমি নিষ্পাপ ভেবে এসেছি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আরোহীকে ভুল বুঝে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আরে বাহ, এত ভালোবাসা! যাক, তুমি আমায় বিয়ে করো বা নাই করো, আমি একটা খুব ভালো কাজ করেছি, তোমাকে আর আরোহীকে আলাদা করে দিয়েছি। সোহানীর কথা শুনে আদিল আরেকটা চর মেরে দিল তার গালে। তুই কি মনে করেছিস আমার সর্বনাশ করে তুই পার পেয়ে যাবি? না, পুলিশে দিব আমি তোকে। কথাটা বলে রেকের লেক থেকে চলে গেল আদিল। মানুষের হয়েছে ঘুম ভেঙে গেল আমার। তাকিয়ে দেখলাম সব যাত্রীরা নেমে যাচ্ছে। তার মানে কি চলে এসেছে নাকি? একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম 2টা বাজে। হায় আল্লাহ, এত সময় ঘুমিয়েছিলাম। আমিও নেমে পড়লাম ট্রেন থেকে। মাথাটা খুব ব্যথা করছে। চারদিকে তাকিয়ে রিঙ্কিকে খুঁজতে থাকলাম আমি। ওকে কোথাও দেখা যাচ্ছে না। আমাকে দেখে কোথায় থেকে যেন রিঙ্কি দৌড়ে এলো। তুই এখন এলি? আমি কত সময় ধরে অপেক্ষা করছি। আমি কিছু বলতে পারছি না, অনেক খিদে পেয়েছে আমার। সেই সকাল 6টায় একটা রুটি কোনো রকমে খেয়েছিলাম। প্রচুর দুর্বল লাগছে, কথাও যেন মুখ থেকে বের হচ্ছে না। এ কি রে, কি হয়েছে তোর? শরীর দুর্বল নাকি? তুই কি আমাকে তোর সাথে নিয়ে যাবি নাকি চলে যাব আমি?
না না, চল আমার সঙ্গে। রিঙ্কিকে নিয়ে স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে চলে গেলাম ওদের বাড়িতে। রিঙ্কির আম্মু আগে থেকেই জানতেন, তাই তেমন রিয়াকশন করেননি আমাকে দেখে। রিঙ্কি আমাকে ফ্রেশ করিয়ে দিয়ে টেবিলে খাবার এনে দিল। আমি খাবারটা খেয়ে সোফায় বসে পড়লাম। কিছুক্ষণ পর রিঙ্কির আম্মু এসে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তোর কি হয়েছে মা, এত মনমরা দেখাচ্ছে কেন? না আন্টি, তেমন কিছু হয়নি। দেখ রুহি, আমি কিন্তু তোকে খুব ভালো মতো চিনি। কিছু একটা তো হয়েছে তোর, না হলে এভাবে ঘর সংসার ছেড়ে চলে আসলি কেন? কোনটাকে তুই ঘর সংসার বলছিস, যেখানে কোনো ভালোবাসা নেই, আছে শুধু একরাশ ঘৃণা আর অপমান। আমি জানি না তোমার আর তোমার স্বামীর মধ্যে কি মনোমিলন হয়েছে, বাট এভাবে ঘর সংসার ছেড়ে চলে আসা একদম উচিত হয়নি। আমি জানি আন্টি, এটা উচিত হয়নি, কিন্তু এখন যদি রিঙ্কিকে ওর স্বামী ওর কথা না শুনে না যাচাই করে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, তাহলেও কি আপনি এই কথাটা বলতেন? আমার কথা শুনে রিঙ্কি আর ওর আম্মু অবাক হয়ে তাকিয়ে আছেন। তার মানে তোর স্বামী তোকে? হ্যাঁ, আমার স্বামী আমার কথা না শুনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর এটাও বলেছে কোনোদিন যাতে আমি ওর সামনে না যাই। আমি কি দোষ করেছি সেটা পর্যন্ত বলেনি। কালকের রাত আমি আরেক ভদ্র মহিলার বাড়িতে কাটিয়েছি, ওনার কাছে পেটের দায়ে খাবার চেয়েছি। আচ্ছা আরিমা, তুমি আমার একটু খুলে বলো তো কি হয়েছিল? আমি আন্টিকে সব খুলে বললাম। আন্টি আমার সব কথা শুনে বললেন, আচ্ছা মা, তুমি এখানে যতদিন ইচ্ছে ততদিন থাকো, আমার কোনো আপত্তি নেই। রিঙ্কি যেমন আমার মেয়ে, তেমনি তুমিও আমার মেয়ে। রাতে আদিল রুমে বসে আছে আর কাঁদছে। সোহানি আমার সঙ্গে কেন এমনটা করলো? ওর জন্য কত কষ্ট দিয়েছি আমি আরোহীকে। মেয়েটার চোখে সবসময় আমি ভালোবাসা দেখতে পেতাম, তবু আমি সেসবে পাত্তা দিতাম না, শুধুমাত্র সোহানির জন্যে। আর সোহানির চোখে আমি আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। কোথায় আছো তুমি আরোহী? প্লিজ কাম ব্যাক, আই সোয়ার আর কখনো তোমায় কষ্ট দেব না। তুমি তো তোমার মা বাবার কাছেও যাওনি, তাহলে কোথায় আছো তুমি? কোথায়? আদিলের এসব ভাবনার মাঝেই আহিল এসে ডিনারের জন্য ডেকে গেল। আদিল ডাইনিং টেবিলে গিয়ে বসতেই আদিলের বাবা টেবিল ছেড়ে উঠে পড়লেন। তোমার ছেলেকে বলে দাও ওর সঙ্গে এক টেবিলে বসে খাবার খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যে ছেলেটা আমার ঘরের লক্ষ্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, সে আর প্লিজ যাই হোক আমার ছেলে কিছুতেই হতে পারে না। কথাটা বলেই আদিলের বাবা হনহনিয়ে ওনার রুমে চলে গেলেন। আদিলের মা আর আহিলও আদিলের সাথে তেমন কথা বলেন না। আদিল কোনো রকমে খাবারটা খেয়ে চলে গেল। রুমে গিয়ে সব কিছু ভাঙচুর করে ফেলছে। পরিবারের এমন নেগলেক্ট কিছুতেই মেনে নিতে পারছে না সে। হঠাৎই আদিলের চোখ পড়লো বুক সেলফি রাখা একটা নীল ডায়েরির উপর। কৌতূহল বশত ডায়েরিতে কি লেখা আছে সেটা দেখার জন্য ডায়েরিটা খুলল। প্রথম পেজেই চোখ আটকে গেল আদিলের। সেখানে লেখা, বিয়ে নিয়ে মেয়েরা কত স্বপ্নই না দেখে, তেমনি আমিও দেখেছিলাম, কিন্তু সব সময় তো আর সব স্বপ্ন পূরণ হয় না, তেমনি আমারও হয়নি। বিয়ের রাতে মেয়েরা তার স্বামীর কাছ থেকে ভালোবাসা আর সম্মান পায়, কিন্তু আমি পেয়েছিলাম একরাশ ঘৃণা আর চর। কোনোদিন কখনো শুনিনি বাস্য রাতে নিজের স্ত্রীর শাড়ি অলংকার খুলে অন্য মেয়ের জন্য রাখা হয়, কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়েছে। স্বপ্ন দেখতাম একটা রাজপুত্রের মতো ছেলের সাথে বিয়ে হবে, এই স্বপ্ন আমার পূরণ হয়েছে। তবে রাজপুত্রের কাছ থেকে ভালোবাসা পাবো সেটা পূরণ হয়নি, হয়তো কোনোদিন তার কাছ থেকে ভালোবাসা পাবো না, কিন্তু আমি চেষ্টা করব। আদিলের চোখে পানি চলে এসেছে। সে চোখের পানিটা মুছে আবারও পেজ উল্টালো। সেখানে লেখা, সোহানীকে আদিল ভালোবাসে, তাতে আমি একদমই কষ্ট পাইনি। গার্লফ্রেন্ড থাকতে পারে, এতে রাগ অভিমান করার কিছুই নেই। আমি আদিলকে ভালোবাসি, খুব ভালোবাসি। হয়তো আমার ভালোবাসা একতরফাই থেকে যাবে, তবুও ওনাকে আমি ভালোবাসি আর খুব বিশ্বাস করি। কিন্তু সোহানী মেয়েটা এত খারাপ, সেটা যদি আমি আজ ওনাকে ফলো করে ক্লাবে না যেতাম তাহলে তো জানতেই পারতাম না। আমি ওনাকে সবকিছু বলে দেব, কেমন মেয়েকে ভালোবেসেছেন সেটাও তো জানা দরকার। আমার কাছে প্রমাণ আছে, সেটা আমি ওনাকে দেখাবো না, আমি ওনাকে আমার কথার দ্বারা বোঝাবো। আমিও দেখতে চাই উনি আমায় কতটা বিশ্বাস করেন। ডায়েরিতে আর কিছুই লেখা নেই। আদিল ফুপিয়ে কেঁদে উঠলো সব পরে। মেয়েটা আমায় এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, আর আমি ওকে এইভাবে বাড়ি থেকে বের করে দিলাম শুধুমাত্র ওই ক্যারেক্টারলেস সোহানির কথা শুনে। আচ্ছা, আমি তো এটাই চেয়েছিলাম যে ও আমায় ছেড়ে চলে যাক, কিন্তু এখন কেন আমি সুখী হতে পারছি না? কেন কেন এত কষ্ট হচ্ছে আমার আরোহীর জন্য? আদিল ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো আরোহীকে খোঁজার জন্য। হন্য হন্য হয়ে খুঁজে চলেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। সকালে রিঙ্কির ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল আমার। আমি ছোট ছোট চোখ করে বললাম, কিরে এত সকালে এভাবে ডাকছিস কেন? সকাল 11টা বাজে আর বলছিস সকাল? বাই দ্য ওয়ে, এখন উঠে পড়, তোকে নিয়ে আমি এখন শপিং এ যাব। শপিং এ কেন?
বারে, তুই যে কোনো ড্রেস আনিসনি, কি পরবি? তাই আব্বু বলেছে তোকে নিয়ে শপিং এ যেতে। আর এক্ষুনি রেডি হয়ে নে, আমি তোর কোনো কথা শুনছি না। রিঙ্কি আর আমি ব্রেকফাস্ট করে শপিং এ চলে আসলাম। শপিং এ এসে আদিলকে খুব মনে পড়ছে। ওনাকে নিয়ে 2 দিন আগেও শপিং এ গিয়েছিলাম, আর এখন আমি এক জায়গায় আর উনি আরেক জায়গায়। আচ্ছা, উনি তো বলেছিলেন সোহানীকে বিয়ে করবেন, হয়তো বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গেছে। রিঙ্কির ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি। তারপর কোনো রকমে নিজেকে ঠিকঠাক করে ড্রেস চয়েজে মনোযোগ দিলাম। বিকেলে রিঙ্কিকে নিয়ে ছাদে বসে আছি আমি। রিঙ্কি, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল না। আঙ্কেলকে বলবি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুই কি চাকরি করবি নাকি? করব। পারবি তো? না পারার কি আছে, আর পারতে তো আমাকে হবেই। নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে। ব্যস্ত থাকলে কিভাবে সময় চলে যাবে বুঝতেই পারবো না। আচ্ছা, আমি আব্বুর সাথে কথা বলবো। সোফার রুমে মনমরা অবস্থায় আরোহীর মা বাবার সামনে বসে আছে আদিল। ওনারা যখন জানতে পেরেছেন আরোহীকে পাওয়া যাচ্ছে না, অমনি আদিলদের বাড়িতে চলে এসেছেন। কেন আরোহী বাড়ি ছেড়ে চলে গেল, কি হয়েছে ওর? আদিলকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন। আরোহীর মা তো কান্নাকাটি করেই একাকার। আরোহীর বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখো বাবা, আমার মেয়ে খুব শান্ত প্রকৃতির, যা করে ভেবে চিন্তা করে। তো যদি কোনো ভুল করে থাকে তাহলে ওকে ক্ষমা করে বাড়িতে নিয়ে এসো বাবা, আমার যে একটাই মেয়ে। আব্বু, আমি জানি না আরোহী কোথায় আছে। যদি জানতাম তাহলে এখন এখানে বসে থাকতাম না, ওকে নিয়ে আসতাম। বাট কোথাও পাচ্ছি না ওকে। কাল থেকে ওকে আমি অন্যে হয়ে ঢাকা শহরে খুঁজে চলেছি। আই সোয়ার আমি ওকে আপনাদের কাছে ফিরিয়ে নিয়ে আসব, আজ নয়তো কাল। আপনারা এই বিশ্বাস আমার উপরে রাখতে পারেন, তবে আপনাদের ধৈর্য ধরতে হবে। খাটে বসে আছে আদিল, যেদিকে তাকাচ্ছে, যেখানে যাচ্ছে সেদিকেই শুধু আরোহীর স্মৃতি, আরোহীর শরীরের ঘ্রাণ। রুমের সবই ঠিক আছে, সবই আছে, শুধু নেই আরোহী। না, এই সোহানী মেয়েকে একটা শাস্তি দিতেই হবে। আমি সুখী হয়েও সুখী হতে পারিনি শুধুমাত্র এই মেয়েটার জন্য, তাই একে আমি ছেড়ে দিব না, কিছুতেই না। এখানে শুধু সোহানীর দোষ নেই, আমারও দোষ আছে। কেন আমি ভালো করে যাচাই না করে আরোহীকে বাড়ি থেকে বের করে দিলাম? ওর কথাও একবার শোনা উচিত ছিল। ঠিকই সবসময় রাগকে প্রাধান্য দিতে নেই। আদিলের ভাবনার মধ্যেই আহিল দৌড়ে আসলো। ভাইয়া, সোহানী অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট? কিভাবে করলো? কারের নিচে নাকি চাপা পড়ে গেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। ও। সোহানীর কথা শুনে আদিলের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি। আমরা মানুষের ক্ষতি করতে গিয়ে কিভাবে নিজেদের ক্ষতি করে ফেলি বুঝতেই পারি না। সোহানী তো ওর কর্মের শাস্তি পেয়েছে, আমিও আমার কর্মের শাস্তি পাচ্ছি। আরোহীকে হারিয়ে ওকে যে আমি কতটা মিস করি এটা কেউ বোঝে না। ওর নাক ফুলিয়ে ঝগড়া করাটাও খুব মিস করছি। আচ্ছা, ও কি আমায় মিস করে না? না, মিস করবে কেন? আমি ওর সাথে রুড বিহেভ করেছি, তারপরে আমাকে মিস করার কোনো প্রশ্নই ওঠে না। ওর সাথে কাটানো সেই দিনগুলি যে খুব মিষ্টি ছিল, আমি আবারও সেই দিনগুলি ফিরে পেতে চাই। কিন্তু কে ফিরিয়ে দিবে আমায়? আদৌ কি তোমায় খুঁজে পাবো আরোহী? তোমার মা বাবাকে তো কথা দিয়েছি তোমাকে ফিরিয়ে আনবো, আমি আদৌ পারবো তো তোমায় ফিরিয়ে আনতে? ডিনারে বসেছি, হঠাৎই রিঙ্কির আব্বু বলে উঠলেন, আরোহী মা, তুমি নাকি চাকরি করতে চাইছো? হ্যাঁ আঙ্কেল, আমি চাকরি করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। সেটা তো বেশ ভালো। আমি কাল রিঙ্কির কাছ থেকে শোনার পর আমারই এক বন্ধুর কাছে ফোন দিয়েছিলাম। সে বিরাট বড় বিজনেসম্যান। কাল নাকি পিএর ইন্টারভিউ নেওয়া হবে, তুমি যেন সময় মতো চলে যাও। আচ্ছা আঙ্কেল, আমি ঠিক সময় চলে যাব। সকালে ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়লাম ইন্টারভিউর উদ্দেশ্যে। আঙ্কেলের কথা অনুযায়ী অফিসে চলে এলাম। পুরো অফিস মানুষে গিজগিজ করছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য। আমিও একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ পর আমার নাম ডাকা হলো। আমার বুক ধুকপুক ধুকপুক করছে। পারবো তো আমি সব সঠিক উত্তর দিতে? ভয়ে ভয়ে চলে গেলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। হে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। আমাকে যে সব প্রশ্ন ধরা হয়েছে আমি সব প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিয়েছি, তবুও ভয় করছে। এখনো মানুষের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। প্রায় 2 ঘন্টা পর ম্যানেজার এলেন হাতে কিছু পেপার নিয়ে। ম্যানেজার নাম ডাকার জন্য পেপার হাতে নিতেই আমার ভয় আরো বেশি হয়ে গেল। চোখ বন্ধ করে ফেললাম আমি, যেন এই মুহূর্তেই সেন্সলেস হয়ে যাব। আরোহী রহমান নাম শুনে চোখ খুলে তাকালাম আমি। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে হাত তুলে দাঁড়ালাম। কংগ্রাচুলেশন, আপনাকে পিএ পোস্টের জন্য সিলেক্ট করা হয়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, প্রথমবার ইন্টারভিউ এসে সিলেক্ট হয়ে যাব। আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ।
2 বছর পর। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে আমার জীবন থেকে 2টা বছর কিভাবে চলে গেল টেরই পাইনি। পিএ পোস্টে চাকরি করছি আমি। যখন যা বলা হয় করার জন্য সব ঠিকঠাক ভাবে করে ফেলি। অফিসের সবাই আমাকে খুব পছন্দ করে, ভালোবাসে। সুখী আছি আমি। প্রতিদিনকার মতো আজও আদিল আরোহীকে খুঁজতে বেরিয়েছে। এই 2টা বছর আদিল সব জায়গায় খুঁজেছে তাকে। ফ্রেন্ড থেকে ধরে সব আত্মীয় স্বজনের বাড়ি খুঁজে দেখেছে। রিঙ্কি ছোটবেলার বান্ধবী হওয়াতে ওকে তেমন কেউ চেনে না। আদিল বাড়িতে ঢুকতেই ওর বাবা ওকে থামিয়ে দিলেন। দাঁড়াও। কি হয়েছে বাবা? তোমাকে বিজনেসের ডিল করার জন্য চট্টগ্রাম যেতে হবে। তুমি চাইলে সেখানের এমডিও হতে পারো। আমি পারবো না বাবা, আহিলকে পাঠাও। আহিল এখান থেকে দেখাশোনা করবে। আমাকে এখন এসব থেকে মুক্তি দাও তোমরা। এই বিজনেস দেখতে দেখতে জীবনটাই গেল, আর তুমি আজই যাচ্ছ চট্টগ্রামে। আজই যাব মানে? বাবা আমি চলে গেলে আরোহীকে কে খুঁজবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কে খুঁজবে মানে? যখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে তখন মনে ছিল না? এই 2 বছর খুঁজে চলেছে ওকে। পেয়েছো কোথাও? পাওনি তো, আর বোধহয় পাবেও না। আজ তুমি যাচ্ছ, আমি আর কোনো কথা শুনতে চাই না। কিছু ভালো লাগছে না আমার। রিঙ্কির সাথে ছাদে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর নামাজ পড়ে আন্টিকে গিয়ে রান্নায় হেল্প করলাম। ডিনার শেষ করে অফিসের কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত 2টা হয়ে গেছে, তাই আর লেট না করে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই লেট হয়ে গেছে আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা 30 বাজে। কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তা করে দৌড়ে রিক্সা চড়ে অফিসে চলে গেলাম। অফিসে সবাই আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছে, বেশ ভালোই বুঝতে পারছি এরকম তাকানোর মানে। আমি কোনোদিনও লেট করে আসিনি, হঠাৎ লেট করে আসাতেই সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে। আজ তো নতুন এমডি আসার কথা, হয়তো এসেও গেছেন। ফাইল নিয়ে স্যারের কেবিনের সামনে দাঁড়িয়ে নক করলাম। ভেতর থেকে উত্তর আসলো, কাম। আমি স্যারের দিকে এখনো তাকাইনি। ফাইলটা দেখিয়ে বললাম, স্যার আমাকে এই কাজগুলো করার জন্য দেয়া হয়েছিল, আমি সব কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি কথা বলে যাচ্ছি, বাট কোনো রেসপন্স পাচ্ছি না। মুখ তুলে যাকে দেখলাম তাকে দেখে আমার হাত থেকে ফাইল মাটিতে পড়ে গেছে। আমার সামনে স্বয়ং আদিল বসে আছে। উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আসছেন। আমি দৌড়ে ওনার কেবিন থেকে চলে এলাম। পথে আরেকজন স্টাফ রিমির সাথে দেখা। রিমি আমায় দেখে বলল, কি হয়েছে ম্যাম, আপনাকে এত নার্ভাস দেখাচ্ছে যে? ও কিছু না, বাট ওই যে পাশের কেবিনে একটা লোক, উনি কে? ম্যাম উনি তো আমাদের নতুন এমডি, আজকেই জয়েন করেছেন, আর এখন থেকে আপনাকে ওনার সাথেই থাকতে হবে, কাজ করতে হবে। কথাটা বলে রিমি চলে গেল। আমি এই লোকটা থেকে দূরে থাকার জন্য পালিয়ে চট্টগ্রাম এসেছি, আর এখন এনার সাথে কাজ করতে হবে আমার? নেভার। আমি চাকরি ছেড়ে দেব, তবুও ওনার সাথে কাজ করব না, কখনো না। এদিকে আমি কাকে দেখলাম? এটা সত্যি বাস্তব ছিল নাকি স্বপ্ন? আরোহী আমার সামনে ছিল। ও মাই গড, এই 2 বছর ধরে আরোহীকে খুঁজে চলেছি আমি, এখন আর পেয়েও হারাতে চাই না। আদিল একজন স্টাফকে ডেকে পাঠালো। স্যার আমায় ডাকছিলেন? হ্যাঁ। আচ্ছা তোমাদের পিএ কে? আরে স্যার যে এখন আপনার কেবিন থেকে বেরিয়ে গেছে, সে ওই পিএ। আদিল আরেকটু শিওর হওয়ার জন্য বলল, তা নাম কি তার? আরিউর রহমান। আচ্ছা তুমি যাও। ছেলেটা চলে গেল। আরোহী তুমি নিজেই আমায় ধরা দিয়েছো। এই 2 বছর ধরে তোমায় খুঁজে যাচ্ছি, এমন কোনোদিন বাদ যায়নি আমি তোমায় খুঁজিনি। এখন যখন ধরা দিয়েই দিয়েছো, তাই আর ছাড়ছি না তোমায়। আমি জানি তুমি আমায় এখানে দেখে চলে যাওয়ার চেষ্টা করবে। বড্ড অভিমান যে তোমার আমার উপর। 1 ঘন্টা ধরে কেঁদেই যাচ্ছি আমি। মনে হচ্ছে যেন আর সব চোখের পানি একসাথেই শেষ হয়ে যাবে। ভালোবাসার মানুষটিকে এত কাছে পেয়েও ভালো করে দেখতে পারিনি। আমি তো ভালোই ছিলাম সব অতীত ভুলে গিয়ে। তাহলে কেন আবার উনি আমার সামনে এসে সব অতীত আবার জাগিয়ে দিলেন? কেন? অতীতের ক্ষতটাও যে শুকিয়ে গিয়েছিল, সেটাও আবার তাজা হয়ে গিয়েছে। ম্যাম স্যার আপনাকে ডাকছে। স্টাফের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম আমি। তাড়াতাড়ি চোখ মুছলাম। আশ্চর্য, উনি আমায় কেন ডাকছেন? না, এই অফিস আমার ছাড়তেই হবে। আপাতত উনি কেন ডাকছেন সেটা শুনতে হবে, না হলে অফিসের সবাই কি না কি ভাববে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। আদিলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। মুখ তুলে এখনো ওনার দিকে তাকাইনি। বেশ ভালো বুঝতে পারছি উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমি ইতস্তত করে বললাম, স্যার আপনি আমায় ডেকেছিলেন? কেমন আছো তুমি আরোহী? ভালো। তুমি আমায় জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আপনি তো আমার চেয়ে আরো বেশি ভালো আছেন নিজের স্ত্রী আর সংসার নিয়ে। আমি সোহানীকে বিয়ে করিনি। দেখুন স্যার, এটা অফিস, তাই পার্সোনাল বিষয় এখানে এক্সপ্লেন করতে চাইছি না। আর যদি কোনো কাজ থাকে তাহলে আমায় বলুন, আমি করে দেব। আমি তো আপনার দাসী মাত্র।
প্লিজ আরোহী, এভাবে বলো না। আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইব না। তোমার যদি মনে হয় আমাকে ক্ষমা করে দেওয়া উচিত তাহলে ক্ষমা কইরো, কিন্তু আমি যে ভুল করেছি সেটার জন্যও তুমি আমায় যা শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। আপনি কি চান? আমি চাই তুমি আবার আমার সাথে ফিরে চলো। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না আরোহী, ধুকে ধুকে মরে যাচ্ছি। এই 2 বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি জানি। ঢাকা শহরে রাত দিন হন্যে হয়ে খুঁজে চলেছি, বাট কোথাও পাইনি। আর চট্টগ্রামে এসে তোমাকে এভাবে পেয়ে যাব কখনো ভাবিনি। তাই আমি আর তোমাকে হারাতে চাই না আরোহী, তুমি আমার সাথে ফিরে চলো, আমরা আবার সব নতুন করে শুরু করব। বাহ মিস্টার আদিল, এসব কথাবার্তা আপনার কাছ থেকে আশা করা যায়। প্রথমে আমার কথা বিশ্বাস না করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, আর এখন আবার ফিরিয়ে নিতে আসছেন। তা সোহানীকে কি বিয়ে করে আমার মতোই ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন? উনি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বললেন, না, সোহানীকে আমি বিয়ে করিনি। সোহানী এখন কোমায় আছে। তুমি চলে আসার কিছুদিন পরই সোহানী কারের নিচে চাপা পড়ে যায়। তাতে আমি একটু কষ্ট পাইনি, কারণ এই শাস্তিটা ওর পাওনা ছিল তোমাকে আর আমাকে আলাদা করে দেওয়ার জন্য। শুধু কি ও অন্যায় করেছে, আপনি করেননি? হ্যাঁ, আমিও অন্যায় করেছি, আর এর জন্য এতদিন ধরে শাস্তিও ভোগ করে যাচ্ছি। তোমাকে হারানোর যন্ত্রণাটা যে কতটা ভয়ানক সেটা যদি তোমাকে না হারাতাম তাহলে বুঝতেই পারতাম না। প্লিজ আরোহী, এবারের মতো আমায় মাফ করে দাও। আমি সব জেনে গিয়েছি, তোমার কোনো দোষ ছিল না সেদিন। তুমি তো ফুলের মতো নিষ্পাপ। আমাকে ক্ষমা করে দাও, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। আমাকে কেন ফিরিয়ে নিতে চান আপনি? উনি এগিয়ে এসে আমার 2 কাঁধে হাত রেখে বললেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে আমি সোহানীর প্রতি নই, তোমার প্রতি দুর্বল। আমার তোমাকে যেভাবেই হোক চাই। তুমি চলে আসাতে আমার যতটা কষ্ট হয়েছে, সোহানীর কোমায় চলে গেছে কতটা শুনেও তেমন কষ্ট হয়নি, একদমই কষ্ট হয়নি। তুমি স্বপ্ন দেখতে না রাজকুমারের সাথে তোমার বিয়ে হবে, তারপর তার কাছ থেকে ভালোবাসা আদর পাবে। এই রাজকুমার এখন তোমাকে সব ভালোবাসা আদর দিতে প্রস্তুত। আমি ওনার কথা শুনে ওনার হাত আমার কাঁধ থেকে চট করিয়ে সরিয়ে ফেললাম। কি মনে করেছেন আপনি যখন ইচ্ছে হবে কাছে টেনে নেবেন, আবার যখন ইচ্ছে হবে তখন দূরে ঠেলে দেবেন? এই ভুল আমি আর করছি না। বেশ ভালোই তো ছিলাম এই 2 বছর, তাহলে কেন আবার আমার জীবনে অশান্তি নিয়ে এসেছেন? আপনি কি আমায় ভালো থাকতে দেবেন না? কথাটা বলে বেরিয়ে আসলাম ওনার কেবিন থেকে। কান্না আটকে রাখা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসলাম আমি। তারপর ফ্রেশ না হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিঙ্কি এসে আমায় টেনে তুললো। কি হয়েছে তোর, এভাবে টানছিস কেন? আগে আমার সাথে চল। রিঙ্কি আমাকে টেনে সোফার রুমে নিয়ে গেল। সেখানে গিয়ে আমার চক্ষু চড়ক গাছ। আদিল সোফায় বসে আছেন আর আমার দিকে অপরাধী ভঙ্গিতে তাকিয়ে আছেন। বেশ ভালো বুঝতে পারছি ওনার অনেক অনুশোচনা হচ্ছে, কিন্তু আমি তো সহজে বলবো না। ওনার কারণে এই 2 বছর আমি আমার সংসার থেকে দূরে থেকেছি, আমার মা বাবার থেকে দূরে থেকেছি। রিঙ্কি, উনি এখানে কি করছেন? আসলে জিজু তোকে ফিরিয়ে নিতে এসেছেন। উনি ভাবলেন কি করে যে আমি ওনার সাথে যাব? আমি ওনার সাথে কখনো যাব না। আমার কথা শুনে আদিল আমার দিকে এগিয়ে এলেন। তারপর আমার পায়ের কাছে বসে হাত জোড় করে ছলছল চোখে তাকিয়ে আছেন। আমি ওনার এরকম অবস্থা মেনে নিতে পারছি না, তাই চোখ সরিয়ে নিলাম। আঙ্কেল আমার দিকে এগিয়ে এসে বললেন, দেখো মা, সংসারে এমন অশান্তি প্রায়ই হয়, আর তোমরা তো একে অপরের থেকে 2 বছর দূরে থেকেছো। তোমরা কেউ ওই নতুন করে সংসার শুরু করোনি, তাই এখন তোমরা তোমারই আবার নতুন করে সংসার শুরু করো। কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে একবার ক্ষমা করে একটা সুযোগ দেওয়া উচিত। গুরুজন হিসাবে এটুকুই বলতে পারি। এখন যদি তোমার মনে হয় আমার কথা মানা উচিত তাহলে মানো, আর না হলে নেই। রিঙ্কির আম্মু এসেও আমায় অনেক বোঝালেন। ওনাদের কথা ফেলতে পারিনি, তাই আদিলের সাথে আবার ঢাকায় রওনা দিলাম। গাড়িতে বসে আছি আমি আর আদিল। উনি বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছেন। আমি মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম। 2 বছর পর ঢাকায় এলাম, অনেকটা পাল্টে গেছে। বাসার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতেই মা এসে দরজা খুলে দিলেন। আমাকে দেখে উনি তাড়াতাড়ি এসে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিচ্ছেন। কোথায় হারিয়ে গিয়েছিলি রে মা তুই? এতদিন পর আমাদের কথা স্মরণ হলো তোর? আমার ছেলেটা যে তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া বাদ দিয়ে রাত দিন তোকে খোঁজাখুঁজি করতো। দেখ, এবার চট্টগ্রাম গিয়ে তোকে খুঁজেও পেল আর নিয়েও আসলো। আজ আমার ঘর আবার আলোকিত হয়েছে তুই আসাতে। আমার সংসার এবার পূর্ণতা পাবে। মা, আহিল আর রুবা কোথায়? ওরা রুমে আছে। জানি না বোধহয় তুই এসেছিস, না হলে সারা বাড়ি উড়িয়ে ফেলতো।
তুই যাওয়ার পর থেকে তোর বাবা আর আদিলের সাথে তেমন কথা বলতো না, কিন্তু এবার তুই এসে গেছিস, তাই সব ঠিক হয়ে যাবে। রাতে বেলকনিতে শাড়ি পরে দাঁড়িয়ে আছি আমি। আজ আম্মু আপু এসেছিলেন, তারাও আমায় অনেক বুঝিয়েছেন, তাই সব গুরুজনদের কথা একবার শুনে ওনাকে ক্ষমা করে দিয়েছি। হঠাৎ পেটে ঠান্ডা হাতের স্পর্শ পাওয়াতে শিউরে উঠলাম আমি আমার পেট থেকে ওনার হাত সরানোর চেষ্টা করছি, বাট উনি ছাড়ছেন না, আরো শক্ত করে ধরে রেখেছেন। উনি আমার ঘাড়ে মুখ গুজে বললেন, অনেক দূরে রেখেছি তোমায় আর না। আমি ওনার দিকে ঘুরে বললাম, আপনি তো বলেছিলেন যার শাস্তি দেব মাথা পেতে নেবেন, তার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত আছেন তো? উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন, আমি প্রস্তুত আছি, কি শাস্তি দিবে দাও। আমিও একটা মুচকি হাসি দিয়ে বললাম, বেশি কিছু না, জাস্ট আমাকে ভালোবেসে আগলে রাখতে হবে আর বিশ্বাস করতে হবে। উনি আমাকে জড়িয়ে ধরে বললেন, এমন শাস্তি আমি হাজারো বার পেতে রাজি, আর কখনো তোমায় কষ্ট দিব না, কখনো না। আমি তোমাকে ভালোবাসি আরোহী, খুব খুব ভালোবাসি। আর এখন থেকে দেখবে আদিলের দ্য আনলিমিটেড লাভ। আর কখনো আমায় ছেড়ে চলে যেও না, তাহলে যে আমি মরে যাব। তোমাকে হারানোর ব্যথা বারবার পেতে চাই না। আমিও আপনাকে খুব ভালোবাসি আদিল, আই প্রমিস আমি আর কখনো আপনাকে ছেড়ে যাব না। উনি আমায় ছেড়ে দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, যে আমি আমার অধিকার পেতে চাই, যে অধিকার থেকে 2 বছর বঞ্চিত ছিলাম। তুমি কি আমাকে আমার অধিকার দিবে? ছোট্ট আরেকটা আরোহী গিফট করবে। আমি কিছু না বলে ওনার বুকে মুখ লুকালাম। আমিও চাই না উনি ওনার অধিকার থেকে বঞ্চিত থাকুক। উনি আমায় সোজা করে কোলে তুলে নিলেন, তারপর আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে যেতে লাগলেন।